সো কেউ যদি এই ধরনের জিনিস মাথায় নিয়ে যায়, কেউ কিন্তু জানে না যে আমি ওই সেম ট্রিপেই বিছানাকান্দিতে আমার নৌকো নষ্ট হয়ে আমি 6 ঘন্টা এক্সট্রা একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে লাইফ রিস্ক নিয়ে আটকা পড়েছিলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান টু সেভ আস, লিটারালি আউট অফ নোওয়্যার, ইন দ্য মিডল অফ নোওয়্যার 6 ঘন্টা নৌকা ঠেলে ঠেলে নিয়ে এসে আমাদেরকে ব্যাক করা লাগছে। ভাই অনেকে ধারণা করে যে ট্রাভেল করতে অনেক টাকা পয়সা লাগে। আর আপনি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি সম্পূর্ণ নিজের ফাইন্যান্সে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন। তো আপনার পার্সপেক্টিভ থেকে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা? তাই তুই তো সাহসী ছেলে, তোর তো জীবনে এটাই একটা তুই সিভিতে অ্যাড করতে পারিস, বুঝতেছিস যে আমি আমি মোহাম্মদপুরে এত বছর থাকছি, আমার তাও একবারও ছিনতাইকারী ধরে নাই। ট্রাভেলিং যখন অনেকগুলি কাজের প্রেশারে আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এমন সময় মনে হয় যে দুনিয়া ছেড়ে পালায় যাই, এমন একটা মোমেন্টে ট্রাভেলিং হয়ে ওঠে আমাদের সেই পালায়ে যাওয়ার একমাত্র সলিউশন। নিজের সব কাজ ছেড়ে আপনি অন্য একটা জায়গায় চলে যাবেন প্রকৃতি উপভোগ করতে বা অন্যরকম একটা এনভায়রনমেন্ট উপভোগ করতে। কিন্তু ট্রাভেলিং কিন্তু অতটাও সহজ না যে মনে আসলো চলে গেলাম। এখানে কিছু বিষয় কাজ করে। কেননা ট্রাভেলিংয়ে আমরা সাধারণত একটা নতুন জায়গায় যাই, সো ওই জায়গাটা সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটার জন্য আমাকে রিসার্চ করতে হয়। আমার সেই জায়গায় যাওয়ার জন্য আমার জার্নিতে কী কী প্রয়োজন হবে সেটা জানতে হয়। ওখানে গিয়ে আমি কোথায় থাকবো, কী খাবো না খাবো সব জানতে হয়। এরপরে আসে হচ্ছে দেশের ভিতরে ট্রাভেল করা, বিদেশ ট্রাভেল করা। এরকম অনেক রকম প্রশ্ন আমাদের মাথায় উঠে আসে যখনই আমরা ট্রাভেল করার কথা ভাবি, এবং সেসব প্রশ্ন নিয়েই আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের সাথে এই এপিসোডে আছে সাদিকুল্লাহ ভাই। সাদিকুল্লাহ ভাই আমার কলেজের একজন সিনিয়র। আমাদের সবারই বিভিন্ন রকম হবি থাকে। কেউ গার্ডেনিং করে, কেউ পেইন্টিং করে, কেউ গান গায়, কেউ আবৃত্তি করে। তেমনি সাদিকুল্লাহ ভাইয়ের শখের জায়গা হচ্ছে ট্রাভেলিং। আজকের এপিসোডে সাদিকুল্লাহ ভাইয়ের কাছে ট্রাভেলিং রিলেটেড যত রকম বেসিক কোয়েশ্চেন্স বা কোয়েরিজ বা এক্সপিরিয়েন্স আছে সেগুলি সব জানার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সেটা আমি সাদিকুল্লাহ ভাইয়ের কাছে ফরওয়ার্ড করে দিব, অথবা সাদিকুল্লাহ ভাই নিজে এসেই সেটা উত্তর দিয়ে যাবেন। আমি সাদিকুল্লাহ ভাইয়ের যত রকম সোশ্যাল লিঙ্কস আছে সেগুলি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। ইউ ক্যান চেক আউট দ্যাট অ্যাজ ওয়েল। সো উইদাউট এনি ফার্দার লেটস মুভ টু আওয়ার টুডেস কনভারসেশন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা, তুই কেমন আছিস বল? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে তো অনেক দিন ধরেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি, পাচ্ছি না। আপনি ব্যস্ত মানুষ, পরীক্ষা টরীক্ষা থাকে। না, সত্যি কথা বলতে আমার নিজেরই ইচ্ছে ছিল যে তোর সাথে অনেকদিন ধরেই এই সেশনটা করার, বাট মাঝখানে আবার ফাইনাল এক্সাম চলে আসলো, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট স্টাডিজ দিস টাইম। সো এই জন্য আর কি চেষ্টা করছি পড়াশোনার বাইরের জিনিসগুলো থেকে একটু দূরে থাকারই আর কি। তো মোস্টলি এই জন্য এই কয়দিন একটু ডিটাচ ছিলাম আমরা, বাট আলহামদুলিল্লাহ এখন উই আর ব্যাক টুগেদার এগেইন, আই হোপ। এই আর কি। তোর দিনকাল কেমন চলতেছে বল? তুই তো ফাটাই দিতেছিস, মানে কি বলবো, কত বিগ শটদের আনতেছিস, সেখানে আমার মতো এমন সামান্য একজন মানুষ কথা বলতেছে, এটা তো না আমার না জন্য অনেক আসলে বড় পাওয়া। না না এরকম কিছু না। আমার প্ল্যান ছিল, মানে আপনাকেও যে পাবো এরকম কিছু না। আমার ইনিশিয়াল প্ল্যান ছিল ফ্রেন্ডদেরকে নিয়ে চালাই দিব। পরে ভাবলাম যে মেইল করি। আমি মেইল অনেককেই করছি, রেসপন্স করছে ১-২ জন এরকম। মেইল আমি অনেকগুলি করছি। এখন ভাগ্যে থাকলে আচ্ছা আচ্ছা। একটা রেসপন্স পাই আরকি। হুম, তো ভাই আজকে আমরা যাক কথা হ্যাঁ। বলবো ট্রাভেলিং নিয়ে। আপনি তো ট্রাভেলিং করতে অনেক পছন্দ করেন, বা যারা এরকম হুম, ট্রাভেলিং নিয়ে অনেক ঘাটাঘাটি করে বা ট্রাভেলিং করতে চায়, তাদের জন্যই মূলত এই এপিসোডটা হবে। আচ্ছা আচ্ছা। না, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আসলে এই ট্রাভেলিং করতে আমার অনেক ভালো লাগে, মানে এটা আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা। এন্ড এট দ্য সেম টাইম বলা যায় ব্যাপারটা জেনেটিক, অথবা হতে পারে বংশ পরম্পরায় আসছে নাকি আসে নাই জানি না, বাট ইট রিয়েলি মেক্স মি হ্যাপি, এই আর কি। ভাই আপনার ট্রাভেলিং করার শুরুটা কি ভাই? আপনি তো ক্যাডেট কলেজে ছিলেন, তো সেই 6 বছর আমার মনে হয় না তেমন কোথাও ঘুরতে পেরেছেন, মানে আনলেস সেটা ভ্যাকেশনে। তো শুরু কিভাবে, হুট করেই নাকি আগে থেকেই ইচ্ছা ছিল? হোল স্টোরিটা। আচ্ছা, সো ট্রুলি স্পিকিং আমার ঘোরাঘুরির শুরুটা হচ্ছে প্রচুর আগে থেকে। আমি একদম যখন স্কুলেও যাই না সে সময় থেকে। ইভেন মানে আমি যদি আমার ফ্যামিলির যেই ফটো অ্যালবামগুলো আছে সেগুলোতে যদি ব্যাক করি, তাহলে
দেখা যাবে যে হয়তো একদম মায়ের কোলে আছি, সেই সময় আমি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। ইভেন আমার আম্মু এখনো বলে যে আমি যখন আম্মুর পেটে ছিলাম তো তখনও নাকি মাই ফ্যামিলি ইউজ টু ট্রাভেল। মোস্টলি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার বাবা হচ্ছেন একটা কলেজের টিচার। সো ওই কলেজে হচ্ছে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা পিকনিক হয়। সো এখন প্রত্যেক বছর দুটো করে পিকনিক হয়, আর এতই ঘুরতে ভালোবাসতাম আমি যে একদম ছোটবেলা থেকেই যত যাই কিছু হোক না কেন সবকিছু ফেলে আমি হচ্ছে আব্বুর সাথে আব্বুর কলেজের এই দুটো পিকনিকে মাস্ট অ্যাটেন্ড করতাম। সো অন্য কলিগ, আব্বুর অন্য কলিগদের ছেলে মেয়েরাও আসতো, বাট আই ওয়াজ দ্য অনলি কনস্ট্যান্ট কিড ইন অল অফ দোজ পিকনিকস আর কি। ছেলেদের পিকনিক গুলো খুব দূরে দূরে হতো, মনে কর ঢাকা থেকে শুরু করে রংপুর, অথবা ঢাকা থেকে শুরু করে দিনাজপুর, এরকম দূরে দূরে হতো। সো আমরা একদম ভোর 6টায় রওনা দিয়ে সারাদিন থেকে অনেক রাতে রাতে ব্যাক করতাম, রাত 2টা 3টার দিকে ব্যাক করতাম। একদিনের পিকনিক, বাট ইট ওয়াজ ট্রুলি অ্যান এক্সিলারেটিং এক্সপিরিয়েন্স। সো অনেকেই বা অনেক আঙ্কেলরা, বাব্বুর কলিগরা, অনেক আন্টিরা হচ্ছে এই লং ডিস্টেন্সের ছেলেদের পিকনিক গুলোতে আসলে বাচ্চাদের নিয়ে যেতে চেত না, কিন্তু আই ওয়াজ দ্য অনলি কিড, সববার আমি আব্বুর সাথে থাকতাম। And আব্বুর অন্য কলিগরা খুবই মানে প্রেইজ করতো আমাকে, বা আমাকে অনেক সময় অনেক উৎসাহ দিয়েছেন যে না, দিস ইজ আ গুড থিং, ইউ শুড কিপ ইট আপ। ওই থেকে মেইনলি শুরু। অ্যান্ড যদি বলিস যে লং ডিস্টেন্স ট্রাভেলিং, অথবা এই যে এখন যে ট্রাভেলিং এর ট্রেন্ড গুলো চলে যে 4-5 দিন ধরে আমরা একটা জায়গায় যাই, একটা জায়গায় টাইম পাস করি, এই ধরনের ট্রাভেলিংটা আমার শুরু হয়েছে আমার নানার হাত ধরে। সো আমার নানা হচ্ছেন নিজেও খুবই ট্রাভেল ফ্রিক মানুষ, অ্যান্ড উনি নিজে তো ঘুরতেনই, অ্যাট দ্য সেম টাইম উনি আমার নানিকে নিয়ে ঘুরতে ভালোবাসতেন। সো নানি এখন আর নেই, উনি বেশ কিছু বছর আগে হচ্ছেন আমাদের মাস থেকে চলে গিয়েছেন, বাট স্টিল নানা কিন্তু এখনো তার এই অভ্যাসটা ধরে রেখেছেন। সো আমি যখন ক্লাস 5-এ পড়ি, মোস্ট প্রবাবলি 2008-9 সালের দিকে, তো তখন আমি বাসায় গো ধরে বলি যে আমি আমার নানার সাথে যেতে চাই। তো সেই বছর নানিকে রেখে নানার আমাকে নিয়ে গিয়েছিলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। মনে হয় কতদিন, 8-10 দিন মতো ছিলাম নানার সাথে, অ্যান্ড লিটারালি সিলেট থেকে শুরু করে কান্ট্রির ওই সাইডটা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চিটাগং ঢুকি, চিটাগং দিয়ে শুরু করে চিটাগং হিল ট্র্যাক্টস ক্রস করে হচ্ছে টেকনাফ পর্যন্ত যাই কক্সেস বাজারের, দেন আমরা ঢাকা ব্যাক করি। সো বলা যায় ওভারঅল দিস ওয়াজ দ্য স্টার্টিং অফ মাই, মানে কি বলবো, নর্মালি ফর্মাল, বা ফর্মাল বললেও ঠিক হবে না, যে ধরনের ট্রাভেলিং বলতে যে ধরনের কথাটা আমরা বুঝি, ওইটা আমার শুরু হয়েছে হয়তো নানার হাত ধরে। বাট এই ট্রাভেলিং এর বীজটা আমার মধ্যে এসেছে আমার বাবার হাত ধরে, কারণ আমি আমার বাবার সাথে বাবার কলেজের পিকনিক গুলোতে অলওয়েজ অ্যাটেন্ড করতাম, এই আর কি। তো পুরা বিষয়টা এমন আপনি যেরকম বললেন যে জেনেটিক হইতে পারে যে আপনার ফ্যামিলির সবাই পছন্দ করে এটা। এক্স্যাক্টলি, সত্যি কথা বলতে এখন মনে কর ইভেন আমার সেমেস্টারের ব্যস্ততা, কারণ আমি একদম ফাইনাল ইয়ারে। সো আমার সেমেস্টার নিয়ে বেশ টানাটানি চলে, বা দৌড়োদৌড়ি চলে, বা একাডেমিক সাইডে আমার খুবই বেশি একটা সময় দিতে হচ্ছে আজকাল। ফর দ্যাট রিজন আমি লাস্ট সেমেস্টারে, আগে এমন সময় ছিল আমি সেমেস্টারের মাঝে হচ্ছে ট্রিপে গিয়েছি, এতটাই পাগল ছিলাম বা এতটাই ইচ্ছা করতো ট্রিপে যেতে, বাট ফাইনাল ইয়ারে দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। সো বিকজ অফ দ্যাট পড়াশোনায় হয়তো বিজি থেকেছি, বাট স্টিল আমার বাবা মা হচ্ছে মানে ঘুরতে চলে গিয়েছে। সো আগে তারা বলতো যে এই আমরা যাব, তোরা যাবি নাকি, এই টাইপের। মানে এখন তাদের অবস্থাটা হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু, ঠিক আছে, সাবধানে থাকিস, ভালো থাকিস, এই ধরনের একটা ব্যাপার। সো না, ইট মেক্স মি ফিল হ্যাপি যে না মানে সবাই ভাবে যে এরকম একটা বয়সে চলে গেলে, আমার বাবা মায়ের এখন যেই বয়স প্রায় 50 হিট করেছেন, অ্যান্ড অলসো 50 ক্রস করে গেছেন হয়তো আমার বাবা মা দুজনেই। সো এখন ওনাদের যে বয়স, সেই বয়সটা আসলে স্পেশালি বাংলাদেশি মানুষদের ভেতরে দেখা যায় যে তারা ঘরকুনো হয়ে যায়, সারাদিন ঘরে বসে থাকে, এটা নিয়ে সেটা নিয়ে বিজি থাকে। আহ, কিন্তু আমার বাবা মা আলহামদুলিল্লাহ, দে আর ব্লেসিং টু মি, অ্যান্ড আলহামদুলিল্লাহ দে স্টিল লাভ টু ট্রাভেল, এটাই আর কি। ভাই আমি তো কলেজে আসা যাওয়া করি, আমার একটা বড় প্রবলেম হচ্ছে এই যে মোশন সিকনেস। আপনি তো ট্রাভেল করেন, তো ট্রাভেলের ক্ষেত্রে তো জার্নি করতে হয়। এটা আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, আপনি কি কখনো এই মোশন সিকনেসের সাথে ডিল করছেন নাকি? আমার সত্যি মানে ট্রাভেল করতে গেলে ফার্স্ট জিনিসটাই মাথায় আসে যে কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো, গেলেই বাঁচি। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে মোস্টলি আমি আমি হচ্ছে যশোরের মানুষ, ঠিক আছে। সো আমার রুট হচ্ছে যশোরে, দেন আমরা সাভারে থাকা শুরু করি আর কি। সো আমি আমার বলা যায় জন্মের আগে থেকে বাবা মা সাভারের দিকে চলে এসেছিলেন যশোর থেকে। সো দ্য থিং ইজ যে এই মোশন সিকনেস এর ব্যাপারটা না মানে আ- আ-
আমার কাছে মনে হয়, আমার কাছে পার্সোনালি আমার ওপিনিয়নটা হচ্ছে এটার সাথে একটু অভ্যাসের ব্যাপারও আছে। বিকজ দেয়ার ওয়াজ এ টাইম, আমি আমার আম্মুর নামে বিচিং করতেছি না, বাট ট্রুলি স্পিকিং, যে আম্মু হচ্ছে অনেক সময় মোশন সিকনেসে আন্ডারে পড়ে যেত, অথবা এমনও হয়েছে যে আম্মু, আমরা গ্রামে যাচ্ছি সে সময় হচ্ছে বাসে হচ্ছে বমি করেছে আম্মু, তো এরকমও হয়েছে। তো মেইন যেই ব্যাপারটা সেটা হচ্ছে যত সময় গিয়েছে আম্মু হচ্ছে ইউজ টু হয়ে গেছে, and এখন সে আর এটা করে না। সো শি ইজ আ বিগ এক্সাম্পল ফর মি টু ওভারকাম দিস ইস্যু। মোশন সিকনেস বলতে আই থিঙ্ক তুই বোঝাতে চাচ্ছিস যে বাসে উঠলে ভাই আমার বমি আসে, অথবা আমি একটু আনইজি ফিল করি, এই টাইপের জিনিসগুলো না? হ্যাঁ, হ্যাঁ। if I'm not wrong. হ্যাঁ, so exactly. So my mom used to be motion sick, খুব বেশি দিন না, হয়তো 8-10 বছর আগে হলেও, বাট এটা সে যত ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেছে আস্তে আস্তে না তার এই জিনিসটা কমে গিয়েছে। এন্ড আমার মনে হয় যে দেয়ার ইজ এ সুইট স্পট, যে সুইট স্পটটাতে গেলে হচ্ছে মনে কর তোর মোশন সিকনেস ঠেকানোর জন্য তোর আনইজিও হওয়া লাগবে না, অ্যান্ড অলসো এট দ্য সেম টাইম মোশন সিকনেসও তোকে হিট করবে না। সো এরকম একটা সুইট স্পট হয়তো আছে। সো সেটাই হয়তো হিট করতে পারলে আমার মনে হয় যারা মোশন সিক তাদের হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা মানে থেকে বের হয়ে আসার উপায় আছে। সো দেয়ার মাইট বি মেডিসিনাল ট্রিটমেন্টস, অথবা হতে পারে যে মানে এক্সপার্ট ওপিনিয়ন্স, বাট আমি অ্যাকচুয়ালি অতটা ভালো মতো জানি না। আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে নিজের জীবনে যতটুকু দেখছি সেটুকু থেকে তোকে বললাম। আর পার্টিকুলারলি আমার লাইফে আমি মোশন সিকনেসের শিকার হয়েছে নাকি এটার আনসার যদি বলতে চাই তাহলে ইটস আ স্ট্রেইট নো। মানে 100% টাইম আমি, মানে এইটার কথা আমার মাথায় আসে নাই। মানে মানুষ অনেকে বলে যে আহ, ধর বিয়ে বাড়িতে যাচ্ছে, তো সবাই মিলে মনে কর একটা প্রাইভেট কারে উঠছে, তখন এই জিনিসটা কিন্তু খুবই মানে ইন্টেন্সলি হিট করে, ঠিক আছে? কিরকম যে একজন যদি বমি করা শুরু করে এট দ্য সেম টাইম 4-5 জন বমি করে ফেলে, মানে আরেকজনকে দেখে হচ্ছে তার এই জিনিসটা হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আর কি। তো এখন কথা হচ্ছে, আমার না জীবনে এটাও হয় নাই, মানে আমার সামনে 10 জন বমি করে যদি সেম গাড়ির মধ্যে ভাসাইও ফেলে, তাও মনে কর আমার এই জিনিসটা কখনো হয়নি আর কি, মানে ফর্চুনেটলি, আলহামদুলিল্লাহ, এই আর কি। বাট দিস শুড নট রিস্ট্রেইন সামওয়ান ফ্রম ট্রাভেলিং, অথবা দেয়ার মাস্ট বি ওয়েজ টু, মানে কি বলবো, সাপ্রেস দিস। এটাই আর কি। আর যদি বলিস যে আমি জীবনে ট্রাভেলিং এ বমি করছে নাকি, তাহলে হ্যাঁ, আই ক্যান টেল যে আমি একবার মাত্র পুরা আমার জীবনে যত ট্রাভেল করছি আমি জাস্ট একবার বমি করছি। এন্ড সেটা হচ্ছে আমার বাবার যে কলেজের পিকনিক থেকে আমরা গুজনি গিয়েছিলাম, এটা শেরপুরে। তো গুজনিতে হচ্ছে ছোট ছোট টিলা আছে, হ্যাঁ, পাহাড়ের মতো। সো ওই টিলার উপরে দৌড়ায় দৌড়ায় উঠতেছিলাম, তারপর দৌড়ায় দৌড়ায় নামছিলাম। সাথে হচ্ছে আমার আরো বাবার কলিগের যে ছেলেরা আছে ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরাও ছিল। সো ওই সময় আমি যখন পাহাড় থেকে দৌড়ে দৌড়ে নামছি, সো তখন দ্যাট ওয়াজ জাস্ট আফটার লাঞ্চ। সো তখন ছোট ছিলাম তো এটা বুঝতাম না যে লাঞ্চের পর পরই দৌড়াতে হয় না, বা লাঞ্চের পর পর একটু রেস্ট নিতে হয়। সো ওই মোমেন্টে দৌড়াদৌড়ির জন্য আই ভমিটেড। সো দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম ইন মাই হোল লাইফ যেখানে আমি ট্রাভেল রিলেটেড কজে বা ট্রাভেলিং এর মধ্যে হচ্ছে বমি করেছে, এটাই আর কি। অ্যান্ড আই ফিল লাইক সেইং দিস বিকজ এটা মোশন সিকনেসের জন্য না হলেও, কেন আমি পার্টিকুলার ইভেন্টটা বলি, বিকজ আমার মেঝো নানা, মানে আমার নানারা 3 ভাই ছিলেন, সো আমার মেঝো নানাও খুব ঘুরতে টুরতে ভালোবাসতেন। সো তিনি আমাকে বলতেন যে সারা তোর মা এত বমি করে, তুই জানিস আমি জীবনে সারা জীবনে জাস্ট খালি ট্রাভেলের মধ্যে একবার বমি করছি, সেটা হচ্ছে করাচিতে না কোথায় জানি, মানে উনি পাকিস্তানে থাকতেন স্বাধীনতার আগে আর কি। সো ওই পাকিস্তানের কোনো একটা জায়গায় কোনো ট্রিপ বা কোনো একটা কিছুতে তিনি বমি করেছিলেন। সো আনফরচুনেটলি হি ইজ নট এনিমোর উইথ আস। নানা হচ্ছেন গত বছরে আহ, চলে গেছেন আমাদের ছেড়ে। সো আমার খুবই ভালো লাগে এই কথাটা বলতে, বিকজ আই লাইক টু কি বলবো, মানে রিলেট করতে খুবই ভালো লাগে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এই জিনিসগুলো। সো তারও একবার বমি হয়েছে, আমারও একবার বমি হয়েছে, এই জন্য বললাম আর কি। আহ, এই আর কি। আশা করি, আই হোপ তুই তোর অ্যান্সারটা পাইছিস, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? বাট আই রিয়েলি উড সাজেস্ট ইউ যে তুই আরো এক্সপার্ট ওপিনিয়ন বের করবি, আরো মেডিসিনাল কোনো ওয়েজ আছে নাকি এগুলা বের করবি, এটাই আর কি। ভাইয়া আমার নেক্সট কোয়েশ্চেন বা জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে আপনি কোথায় কোথায় গিয়েছেন এখন পর্যন্ত, দেশ বিদেশ সব মিলে? আচ্ছা, প্রিটি ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে কোথায় কোথায় গিয়েছি। মোস্ট মেইনলি হচ্ছে আমার ঘোরাঘুরি করার অ্যাপ্রোচটা হচ্ছে ওই যে দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এরকম আর কি।
তো মেইন জিনিসটা হলো আমি নিজের ক্লোজ যে জিনিসগুলো আছে অথবা নিজের দেশের যে জিনিসগুলো আছে সেগুলো ফার্স্টে দেখার প্রতি খুবই আগ্রহী ছিলাম, এন্ড অ্যাট দ্য সেম টাইম ফিনান্সিয়াল কিছু কনস্ট্রেন্ট ছিল, এই জন্য হয়তো তখন বাইরে যেতে পারিনি। অ্যান্ড অলওয়েজ আমার মনে একটা জিনিস কাজ করতো, সেটা হচ্ছে যদি ঘুরতে যেতে হলে নিজের টাকায় যাবো, দ্যাটস অ্যানাদার থিং। ওইটাও হয়তো পরে আস্তে আস্তে বলবো যে খরচের টরচের টাকা হয়তো তোর কোশ্চেনের মধ্যে আসবে। তো কোথায় কোথায় গিয়েছি বাংলাদেশের মধ্যে, যত নোটেবল প্লেসেস গুলো আছে যেখানে অ্যাজ ইউজুয়াল মানুষ ট্রাভেল করতে যায়, যেমন মনে কর সিলেটে গেলে বিছানাকান্দি, রাতারগুল, সুনামগঞ্জে গেলে টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সি বিচ, তারপরে সেন্ট মার্টিন, আহ, চিটাগং হিল ট্র্যাক্ট। তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো কাভার করেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি তুই ডিস্ট্রিক্টের হিসাব চাস, অনেকে হচ্ছে ডিস্ট্রিক্টের হিসাবটা দিতে পছন্দ করে, অ্যান্ড আই সামটাইমস লাইক টু সে দিস, যে আমি হচ্ছে এখন পর্যন্ত টিল নাও 39 ডিস্ট্রিক্টস কাভার করেছি। আহ, আমার চেনা চেনা প্রচুর মানুষ পুরো বাংলাদেশ ঘুরে শেষ করেছে, 64টা ডিস্ট্রিক্টই তাদের আন্ডারে। সো আমার একটা টাইমে আমার খুব ভাব লাগতো এটা বলতে, বা পার্ট নিতাম, অনেকে এটা বলে, বা যে বল না হ্যাডম, সো হ্যাডম নিতাম যে এই আমি তো 39টা জেলায় ঘুরছি। সো আস্তে আস্তে যখন ইউনিভার্সিটিতে উঠছি, বাইরের মানুষদের সাথে পরিচয় হয়েছে, তখন মনে কর আমি দেখি বুম, মানে দে আর লাইক ফ্রিকিং ট্রাভেলার্স। একটা কথা আমি এখানে মনে কর কি বলবো, মানে বলে রাখি, সেটা হচ্ছে ট্রাভেল করতে আমি পছন্দ করি, ঠিক আছে, মোটামুটি হয়তো ট্রাভেলিং করছি, বাট স্টিল আমি এট দিস মোমেন্ট যেসব মানুষদেরকে চিনি যারা মানে একদম ফ্রিকিং ট্রাভেলার্স, তো ওদের তুলনায় আমি লিটারালি জিরো, লিটারালি নাথিং। সো ইয়া, দ্যাটস ট্রু। একটা টাইমে মনে হতো আরে ঘুরে 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 তো কোপায় ফেলাচ্ছি, আরে কয়জনই বা আমার মতো ঘুরতে পারে। ইটস ট্রু, এরকম আর মনে হতো। আই এম রিয়েলি ফিলিং সরি ফর দোজ টাইমস, বিকজ অনেক মানুষকে আমার এই ধরনের কথাগুলো হয়তো শোনা লাগছে, বাট এখন আই এম ট্রাইং টু বি অ্যাজ হাম্বল অ্যাজ পসিবল, বিকজ ঘোরাঘুরির আসলে শেষ না, অ্যান্ড দেয়ার আর লট অফ পিপল যারা হচ্ছে প্রচুর ঘুরে। সো এই তো দেশের 39টা জায়গা ঘুরেছি আলহামদুলিল্লাহ, এন্ড এটার মেজর কন্ট্রিবিউশন হচ্ছে অবশ্যই ক্যাডেট কলেজের কাছে যাবে, অনেক বড় একটা কন্ট্রিবিউশন, কারণ ক্যাডেট কলেজ থেকে তুই নিজেই জানিস যে প্রত্যেক বছর দুইবার আমরা বের হতাম। একটা হচ্ছে কলেজ পিকনিকে, একটা হচ্ছে নিজের ইনটেকের যে পিকনিকটা, মানে নিজের ক্লাস থেকে সবাই মিলে যে পিকনিকে যায়, আর একটা হচ্ছে কলেজ, পুরো কলেজ মিলে যে পিকনিকে যায়। সো এইটার কারণে হচ্ছে প্রচুর জায়গায় যাওয়া হয়েছে যেগুলো হয়তো কলেজ থেকে নিয়ে না গেলে আমি যেতে পারতাম না। আবার আমার টেস্টের ভ্যারিয়েন্স এসেছে, যেমন ইক্ষু গবেষণা কেন্দ্র আছে ওই দর্শনা কুষ্টিয়া এই সাইডে, হয়তো বা ঈশ্বরদী হ্যাঁ, হ্যাঁ, দিনাজপুর, আমাদের নিয়ে আমার গেছিল। specific খেয়াল নাই। নিয়ে গিয়েছিল না? সো ওই আতিক স্যার ছিলেন। সো হয়তো আতিক স্যার সুস্থ স্বাস্থ্য কামনা করছি। সো আতিক স্যার ছিলেন। সো আতিক স্যার সে সময় হচ্ছে না আমাদের সাথে গিয়েছিলেন। সো আতিক স্যারের কোনো রিলেটিভ বা কোনো ভাই মোস্ট প্রবাবলি ইক্ষু গবেষণা কেন্দ্রে ছিলেন। সো ওই থ্রুতে আমরা একদম ভেতরের, মানে কি বলবো, সবচেয়ে সিক্রেট টাইপের প্লেস যেগুলো আছে গবেষণা কেন্দ্রের মধ্যে, যেখানে গবেষণা হয় একদম সেই জায়গাগুলো পর্যন্ত ঘুরে এসেছি আর কি। তো এরকম প্রচুর প্রচুর জায়গায় হচ্ছে প্রচুর স্কোপ পেয়েছি, এমন সব জায়গায় যাওয়ার যেগুলো হয়তো ক্যারেট কলেজ থেকে না গেলে, ক্যারেট কলেজ থেকে না নিলে যেতেই পারতাম না কোনো ভাবেই না। সো ইয়া, সো এই কিছু জায়গাগুলো ঘুরেছি, যেমন আহ, কয়েকটা বাঁধ গিয়েছি যেগুলো হয়তো ঢুকতেই পারতাম না যদি ক্যাট কলেজে না পড়তাম অ্যান্ড অল। আর হচ্ছে and yeah, তোর কোশ্চেনের অ্যান্সারশিপ আর আর দেশের বাইরে যদি কথা বলতে হয়, তাহলে দেশের বাইরে জাস্ট একটা দেশেই ঘুরেছি, একবারই দেশের বাইরে গেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া 2019 সালের ডিসেম্বরে, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি আ নাইস ট্রিপ। আর এটা আমার সবচেয়ে কি বলবো মেমোরেবল এক্সপিরিয়েন্সের মধ্যে একটা, বিকজ 1 মাস আমি পুরো দেশের বাইরে ছিলাম একটা ট্রিপের জন্য। সো ইয়া, দ্যাটস ইট। জি ভাই, আমরা তো ক্লাস 10 এর এক্সকারশন পাই নাই, বাসায় বসেছিলাম। আর 11 এরটা পাবো নাকি সেটাও ঠিক নাই, বাট লাস্ট 9 এ যেটা হয় সেটা ওই আমরা অনেক জায়গায় একসাথে ঘুরছিলাম। আমরা হচ্ছে পাবনায় গেছিলাম। পাবনায় গিয়ে আমরা মানে অনেকগুলি জায়গায় ঘুরছি। আমি মানে এখন সব কম্পাইল করতে পারবো না, বাট ওইটার মধ্যে একটা ছিল ইক্ষু গবেষণা কেন্দ্র। তখন আতিক স্যার প্রিন্সিপাল ছিলেন আমাদের, তখন নতুন নতুন আচ্ছা আচ্ছা। এসেছিলেন। তো আমরা হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্রে গিয়ে কিভাবে চিনি হয়, কিভাবে জিনিস মানে হোল এরিয়া ঘুরে দেখাইছে। তারপর আমাদেরকে ইভেন টেস্টও করতে দিছে যে তারা যে প্রোডাক্টটা বানাচ্ছে সেটার ভার্সনটা আমরা খেলে এক্স্যাক্টলি দেখছি। এক্স্যাক্টলি। এই যে আতিক স্যার যেহেতু গিয়েছিলেন, সো দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, বিকজ ওনার কানেকশন আছে তো। সো হ্যাঁ, ওই আমাদের জন্য একদম সেম জিনিসই হয়েছিল, মানে আতিক স্যার ছিলেন দেখে আমরা একদম প্রপার অ্যাক্সেসটা পাইছিলাম। মানে আমি জানি না যে এরকম অ্যাক্সেস আর কয়জনের পাওয়া সম্ভব, বাট ইট ওয়াজ ট্রুলি অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই এম হ্যাপি টু সি দ্যাট যে ভাই তুই নিজেও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছিস আর কি।
দ্যাটস গ্রেট। তারপর ভাই আপনি যে এতগুলি জেলা ঘুরলেন এর মধ্যে আপনার বেস্ট কোনটা লেগেছে যে আপনি সাজেস্ট করবেন মানুষকে যে এই জায়গায় যাওয়া উচিত? আচ্ছা, সো টু বি অনেস্ট, কোশ্চেনটা এরকম হয়ে গেছে যে আমার ফেভারিট প্লেস অন বাংলাদেশ অথবা ফেভারিট প্লেস যেসব জায়গায় ঘুরেছি এগুলা কিরকম আর কি, তাই তো। সো টু বি অনেস্ট, মনে কর এক একটা প্লেসের সাথে এক এক ধরনের মেমোরি জড়িয়ে আছে আর কি। এখন তুই যদি একদম পার্টিকুলারলি জিজ্ঞেস করিস যে কোন জায়গায় বেস্ট মেমোরি অথবা এই ধরনের কিছু, আমি হয়তো এই মোমেন্টে এটা আমি বলতে পারবো না, বাট দ্য থিং ইজ টাঙ্গুয়ার হাওর আমার খুবই পছন্দের একটা জায়গা। অ্যান্ড দেয়ার ওয়াজ আ টাইম যখন আমি পরপর 2 বছর টাঙ্গুয়ার হাওরে গিয়েছি, অ্যান্ড এতটাই পরিমাণে টানতো এই জিনিসটা আমাকে। সো 18-19 সাল দুইবারই আমি টাঙ্গুয়ার হাওরে যাই, 20 সালেও হয়তো যেতাম, বাট আনফর্চুনেটলি কোভিডের জন্য যাওয়া হয়নি। অ্যান্ড দ্য সেম ইজ গোয়িং টু হ্যাপেন দিস ইয়ার মেবি। বাট খুবই ইচ্ছা, বা মেবি দ্যার ইজ এ প্ল্যানিং যে টাঙ্গুয়ার হাওর হয়তো যাবো, এতটাই পছন্দ হয়। আর টাঙ্গুয়ার হাওরের কাছে একটা জায়গা আছে, নাম হচ্ছে বারিক্কা টিলা। সো টাঙ্গুয়ার হাওর থেকে তোর হচ্ছে নৌকো করে পার হয়ে বাইক নিতে হয়। সো বাইকে করে যখন বাইক বারিক্কা টিলার দিকে যাই, সো ওই বারিক্কা টিলার উপর থেকে না ইন্ডিয়া দেখা যায়। সো ওই টিলাটার নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর উপরে আস্তে আস্তে করে নৌকো চলতেছে, তার সাথে হচ্ছে আকাশে মেঘ দেখা যাচ্ছে। আর যদি বর্ষাকালে যাওয়া হয় তাহলে তো আরো অ্যামেজিং একটা ব্যাপার, সবকিছু সবুজ। ওই মোমেন্ট গুলো আমি খুবই মানে চাই যেন অনেকবার ফিরে আসুক আমার লাইফে। কারণ ওইখানে ওই বারিক্কা টিলার উপর বসে ওই সাইড থেকে মেঘ ভেসে আসতেছে আমার দিকে, এই জিনিসটা দেখার মধ্যে এত পরিমাণে শান্তি আমি জানি না, মানে ওয়ার ক্যান আই ফাইন্ড দিস মাচ হ্যাপিনেস। এন্ড এট দ্য সেম টাইম কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে হচ্ছে ইউ উইল বি ফিলিং লাইক যে ইস, এটা যদি আমার পছন্দের মানুষদের দেখাতে পারতাম, আমার বাবা মাকে যদি এখানে একটু নিয়ে আসতে পারতাম, অথবা সামডে আই উইল কাম হেয়ার উইথ মাই সিগনিফিকেন্ট আদার, এই ধরনের একটা ব্যাপার, এই ধরনের কিছু ফিল হয় না। সো বারিক টিলা হচ্ছে এরকম একটা জায়গা। সো টাঙ্গুয়ার হাওর ইজ মাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস অন আর্থ মেবি, বাট বারিক টিলা হচ্ছে একদম দ্য সুইটেস্ট স্পট অফ মাই ট্রাভেলিং লাইফ, যেখানে গেলে মনে করো আমার সবকিছু ভুলে যাই, সব দুঃখ কষ্ট ভুলে যাই, একদম স্ট্রেস ফ্রি। ইভেন আমি হচ্ছে 2বার গিয়েছি, সো 2বার কিন্তু 2 টিমের সাথে গিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমি লাস্ট যখন যাই তখন হচ্ছে আমার আইবিএতে আমার হোস্টেলে যেসব ফ্রেন্ডরা আমরা একসাথে থাকি, সো তারা মিলে গিয়েছিলাম। সো আই ক্যান রিমেম্বার যে ওরা সবাই মিলে যখন আমরা একসাথে বসেছিলাম বারিকা টিলের উপরে, সো সময় পার হয়ে যাচ্ছিল। সো আই ওয়াজ কাইন্ড অফ যে ওই ট্রিপের লিডার টাইপ। সো আই ওয়াজ জাস্ট পুশিং এভরিওয়ান যে এই চল 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 ফিরে আসি, আর আর এতক্ষণ থাকা যাবে না। মানে আমার কিন্তু এই কথাটা বলতে আই হেটেড টু সে দিস, বাট স্টিল আমি চাচ্ছিলাম না চলে আসতে, বাট সময় কাভার করতে হলে আমাদের চলে আসতে হতো, যেহেতু একটা মানে হ্যাডম দেখাইতেছি আমি, ট্রিপ কন্ট্রোল করতে হবে আমার, কারণ ওরা তো এত ভালো করে জানে না আমি আগেও এখানে আসছি। বাট দ্য থিং দ্যাট অ্যামেজড মি ইজ ওরা তখন আমাকে বলতেছিল যে দোস্ত আর একটু থাকি প্লিজ, এখানে আর একটু থাকতে দে, অন্য কোনো কিছু থাকলে অন্যগুলো বাদ দে, অন্য কিছু ওইখানে সময় কমায় দিই, বাট এই জায়গাটাতে আর একটু থাকতে দে। মানে ইট ব্লিউ মি অ্যাওয়ে যে আসলেই এই জায়গাটা এত সুন্দর যে আমার ফ্রেন্ডরাও হচ্ছে দে রিয়েলি লাইক দ্যাট প্লেস। অ্যান্ড কি বলবো, আমরা দূরে থেকে মেঘ ভেসে আমাদের দিকে আসতেছিল। সো আমি যখন বুঝলাম যে কখন যাবি তাহলে বল, তখন ওরা কি বলতেছিল শুনবি, ওরা বলতেছিল যে দোস্ত ওই যে মেঘটা দেখতে পাচ্ছিস না দূরে, ওইটা যখন আমাদেরকে ক্রস করে যাবে তখন আমরা উঠি। মানে দে ওয়ার নট টেলিং যে ভাই আর 10 মিনিট, ভাই আর 15 মিনিট, দে ওয়ার টেলিং লাইক দিস। সো দিস মাচ ইম্প্যাক্ট দিস প্লেস হ্যাজ অন পিপলস লাইফ। সো এই জন্য এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। আমার এটাই আর শুনে কি। এখনই যেতে ইচ্ছে করতেছে। সামডে সামডে ইনশাল্লাহ ফাহিম, তুই অবশ্যই যাবি, আর ইনশাল্লাহ হয়তো একসাথে আমরা ঘুরবো। বাট টাঙ্গুয়ার হাওর, ও টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে মজার ব্যাপার হলো এত জায়গায় পানি, আর আমার পানি দেখলে মাথা ঠিক থাকে না বুঝছিস, মানে আমি লিটারালি জামা কাপড় খুলে, অবশ্যই শালীন ভাবে আর কি, তো আমি পানিতে জাস্ট ডুব দিই। ইভেন জাদুকাটা নদী বলে একটা নদী আছে, হ্যাঁ, ওই টাঙ্গুয়ার হাওরের কাছেই। সো আমি টাঙ্গুয়ার হাওরে তো গোসল করছি, দেন হচ্ছে তোর এরকম জাদুকাটা নদীতে আমাদের কিছু অপশন ছিল যেই সময় গিয়েছিলাম আমরা লাস্ট বার। সো কিছু অপশনের মধ্যে এটা ছিল যে অনেক ঘুরে হেঁটে হেঁটে পার হয়ে যাব, কোনো পানি পাড়ানো লাগবে না। আর দেয়ার ওয়াজ অ্যান অপশন যে নৌকায় করে পার হব, কোনো পানি পাড়ানো লাগবে না। অ্যান্ড দেয়ার ওয়াজ অলসো অ্যান অপশন যে হাঁটু পানি নদী পার হয়ে তারপর আমাদের যেতে হবে। সো গেস হোয়াট উই চোজ টু ক্রস দ্য রিভার ওই হাঁটু পানির উপর দিয়ে পার হয়ে। সো লিটারালি আমার যেই ফ্রেন্ডরা সারা জীবনে হচ্ছে
হয়তো ভালোভাবে এই ধরনের কোনো ট্রিপেই যায়নি। সো এইটা দিস ওয়াজ দেয়ার ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো, প্রথম আউটডোর ট্রিপ গুলার মধ্যে একটা। সো ওদেরকে পুশ করে আমি হচ্ছে পানিতে নামাই দিই যে চল আরে মজা হবে এই টাইপের। সো লিটারালি ওরা জামা কাপড় হাঁটু পর্যন্ত তুলে পানির মধ্যে দিয়ে হাঁটছিল। সো এই ছবিগুলা ভিডিওগুলো এখন আমার কাছে আছে, যখন আমি দেখি তখন মানে এত ভালো লাগে। সো ইয়া, দিস ওয়াজ এন রিয়েলি নাইস এক্সপেরিয়েন্স। এন্ড ওই যে হাঁটু পানি, ওই হাঁটু পানির মধ্যেও আমি গোসল করছি, কারণ পানিটা এত পরিষ্কার ছিল, এতই ভালো লাগতেছিল দেখে। এন্ড দ্যাটস ইট, এটাই। আ হ্যাঁ, সো হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ এগুলো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস ইন দ্য কান্ট্রি, এই আর কি। ভাই আমার কখনো এরকম আলাদা করে বা একা বা কোনো একটা গ্রুপ অফ পিপলের সাথে ট্রাভেলিং এ যাওয়া হয় নাই। মানে কলেজের এক্সকারশন তো একটু ফর্মালিটিস থাকে বা হুম, 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 ট্রু। সুপারভিশনে থাকে। বাট আমরা আমি এলএম এ যখন যাই, এলএম এর লাস্ট ডে মানে তখন সব ইভেন্টস শেষ, শুধু ক্লোজিং সেরিমনি বাকি। লাস্ট দিন আমাদের সিলেট ক্যাডেট কলেজে ছিল, তো এখানে লালাখালে নিয়ে গেছিল আমাদের। কয়েকটা আচ্ছা, আচ্ছা। কলেজকে লালাখালে নেওয়া হয় আর কয়েকটা কলেজ জাফলং এ যায়। তা আমরা ছিলাম লালাখালে যাওয়ার। তো লালাখালে গিয়ে মানে আমি ওই দিন হচ্ছে কাইন্ড অফ একটু ইরিটেটেড হয়ে গেছিলাম, কারণ আগের 6 দিন একটু মানে একটা কন্টিনিউয়াস শিডিউলের মধ্যে ছিলাম, সো ভাবছিলাম যে হাউসে একটু রেস্ট নিব বা এরকম কিছু। আর এরপরে বাসে বসে এতক্ষণ জার্নি করতে ভাল লাগতেছিল না। কিন্তু ওইখানে গিয়ে আমাদের যেটা করলো যে প্রথমে একটা নৌকায় উঠাইলো, অ্যান্ড আমি সাঁতার পারি না, সো আমার পানি দেখলে কাইন্ড অফ ভয় লাগে। আর যখন নৌকায় উঠাইছে একটু ভয় লাগছে, বাট আস্তে আস্তে নৌকাটা যখন চলতে শুরু করে অ্যান্ড নৌকার যে ট্রিপটা সেটা প্রায় 1.5 ঘন্টার ছিল। তো আমি 1.5 ঘন্টার মধ্যে এত ওই লালাখালে নৌকায় শুধু চলছি, অ্যান্ড একটা টাইমে মানে আমার ওই ভয়টা আর কাজ করতেছিল না। আমি মানে হাত দিয়ে পানি দিয়ে খেলতেছি, এর গায়ে ওর গায়ে মারতেছে সবাই। আর আস্তে আস্তে যখন পানির কালারটা চেঞ্জ হয়ে যায়, আমি জানি না আপনি লালাখালে কি গিয়েছিলেন কখনো? না, না, লালাখালে আমার যাওয়া হয়নি। লালাখালের পানির কিন্তু কালার, আই ক্যান কানেক্ট উইথ ইউ। হ্যাঁ, হ্যাঁ, পানির কালারটা একটু ডিফারেন্ট। আই নো দ্যাট। হ্যাঁ, তো যখন শুরু করি সেটা একরকম থাকে অ্যান্ড আস্তে আস্তে পানির কালারটা ডিফারেন্ট হয়ে যায়। সেইটা দেখে এত সুন্দর লাগছে, আর পানিটা তখন মানে অনেক ক্লিন লাগতেছিল। আর আশেপাশে কোনো মানুষজন নাই, শুধু আমরা নৌকার ওই কয়েকজন মানুষ। ওইটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল। এরপরে আমাদেরকে ওই নৌকাটা আরেকটা আইল্যান্ড টাইপ এরকম খুবই ছোট্ট একটা জায়গা অনেক দূরে হুম, হুম। নিয়ে যায়। সেখানে আর কোনো মানুষ নেই, শুধু আমরাই। ওই নৌকা করেই ওখানে গেছি। ওখানে কেউ থাকেও না, কিছু না। তো ওইখানে নিয়ে আমাদের সবাইকেই লাইফ জ্যাকেট পরায় নামায় দিছে পানিতে। মানে ওয়াও, মানে অ্যাডভেঞ্চার। আসলেই। হ্যাঁ, হ্যাঁ, সবাইকেই নামায় দিছে। সুইমিং পারুক না পারুক ওইটা জাজ না করে সবাইকে লাইফ জ্যাকেট পরায় পানিতে নামায় দিছে। ভাই, দিস ওয়াজ সামথিং। মানে একটা অ্যাডজুরেন্ট স্যার, একজন অ্যাডজুরেন্ট স্যার এই কাজ করবেন, এটা কল্পনার বাইরে আমার। হ্যাঁ, বাট স্টিল, তাহলে তো অনেক এনজয় করছিস তোরা। হ্যাঁ, ইভেন অনেকের কলেজ থেকে সেটা পারমিট করে নাই, বা যারা জাফলং এ গেছে তারাও অনেকে নামছিল, অনেকে পারমিট করে নাই। সো এই দিক দিয়ে আমাদের কলেজের অ্যাডজুয়েন্ট স্যারের কাছে আমরা অনেক থ্যাঙ্কফুল ছিলাম, এবং আমাদের অ্যাডজুয়েন্ট স্যারকে দেখে অন্য কলেজের কিছু অ্যাডজুয়েন্ট স্যারও পারমিশন দিয়েছিলেন পরে, বাট আমরা ছিলাম ফার্স্ট কলেজ যারা এই কাজটা শুরু করি, যে নেমে পড়ছি। এরপর অনেকের এমন হয় যে আচ্ছা। কাপড়-চোপড়ও ছিল না এক্সট্রা। অনেকে আবার বুদ্ধি করে এক্সট্রা কাপড়-চোপড় নিয়ে আসছিল। কারণ পানিতে নামার পরে চেঞ্জ করতে হবে। আর ওখানে এমনও না যে ট্রু, চেঞ্জ ট্রু। করার কোনো জায়গা আছে। ওই খোলা, ওই মানে একটা নির্জন জায়গা, কিছুই নাই, গাছপালা সব। তো ওইটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল আমার। আর ওইখান থেকে আমার ট্রাভেলিং এর প্রতি একটা আগ্রহ জেগে ওঠে। আচ্ছা, আচ্ছা। আ না, মানে শুনে খুবই ভালো লাগলো যে এক্সপেরিয়েন্সটা তোর হইছে। এট লিস্ট পানিতে নেমে যে এই ফানটা তুই পাইছিস, এটাই আরকি। ভাই আপনি তো বললেন যে ১ মাস আপনি ইন্ডিয়ায় ছিলেন। আমার এটা হুম, মনে হুম, হয় যে বিদেশ যাওয়ার কথাটা শুনলে আমার একটা মনে হয় যে একটা বড় হ্যাসেল। পাসপোর্ট করো, এই করো, ভিসা করো, এই করো। হুম। আমি জানি না অন্যরা রিলেট করতে পারবে কিনা, বাট আমার এটা মনে হয়। যে কারণ দেশে হইলে মনে করেন বাস স্ট্যান্ডে যাবো, গিয়ে টিকেট করবো, বাসে করে চলে যাবো। বা ওইখানে ট্রু। কই থাকবো এটা নিয়ে একটু রিসার্চ করবো এই। বাট বিদেশে যাওয়া, অন্য একটা দেশে যাচ্ছি, নতুন হয়তোবা নতুন রুলস, বা অন্যান্য মানুষজন, মানে একটা অন্য দেশের মানুষজন। আপন হুম, লাগে হুম। না। তো এই জিনিসটা আপনি একটু সিম্পলিফাই করতে পারবেন যে কিভাবে একজন ইন্ডিয়া বা কোনো বাইরের দেশে ট্রাভেল করবে বাংলাদেশ থেকে? আচ্ছা, সো ট্রুলি স্পিকিং, যে হ্যাঁ, দেশের বাইরে যখন যাওয়ার প্রশ্নটা আসে তখন
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মানে দেশের বাইরে যাওয়াটা মোটামুটি বলা যায় যে বেশ হ্যাসেলের আর কি। এটা মেনে নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তো আমাদের যেতে হবে, এটা ছাড়া তো যাওয়ার কোনো উপায় নাই। সো মোস্টলি যেই বিষয়টা হইছে সেটা হচ্ছে যে অনেক সেক্টরে বা অনেক স্টেপ পার করে তো তোকে বাইরে যেতে হবে। সো প্রত্যেকটা স্টেপে কোন না কোন ধরনের ডিফিকাল্টিস তোকে ফেস করা লাগতে পারে। যেমন আমার হচ্ছে, আমি যেই বছর 2019-এ যখন ইন্ডিয়াতে যাই, সো 2019-এর দুইবার আমার ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল। একবার হচ্ছে তোর ফার্স্টলি হচ্ছে এই রেইনি সিজনে, মনসুনের টাইমে, যেই টাইমে হচ্ছে এই যে ইন্ডিয়ার কি বলবো, ওই যে চেরাপুঞ্জি এই টাইপের জায়গাগুলোতে হচ্ছে খুবই মানে ওইখানে বৃষ্টি হলে যেতে ভালো লাগে। সো এই জন্য ওই টাইমটা ওই সাইডে যেতে চেয়েছিলাম, মানে সিলেট দিয়ে বের হয়ে আর কি। আর সেকেন্ডলি হচ্ছে যে ডিসেম্বরের দিকে হচ্ছে পুরা বড় যে ট্রিপটা এটা। বাট ওই মনসুনের টাইমের যেই সিজনে যেতে চেয়েছিলাম এটাতে আমার যাওয়া হয়নি, বিকজ আমার পাসপোর্ট তখন আমি পাইনি। সো পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফিকাল্টিস বাংলাদেশে ফেস করা লাগে, যদিও এখন ডিফারেন্ট পাসপোর্ট, ই পাসপোর্ট এগুলো চলে আসছে, বাট স্টিল এই ঝামেলাগুলো কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশি পাসপোর্ট বানানোর সময় থেকেই শুরু হয়। সো যেমন আমার কাছে হচ্ছে আমার পাসপোর্টের ভেরিফিকেশন করার জন্য যে পুলিশ আসার কথা, সে হচ্ছে আজে বাজে ভাবে মানে কিছু চেয়েছিল আর কি। সো আমি হচ্ছে তাকে বলেছিলাম যে আমার কাছে তো এত নাই, সো আপনি একটু কম রাখেন না, এই টাইপের। তখন সে বলে কি, আপনি আমাকে কম রাখতে বললেন, আপনার ফাইল যদি আমি ফেলাই রাখি কতদিন ফেলাই রাখতে পারবো আপনি জানেন? আমার কাছে তখন আর কি বলার, আমি বলি সরি ভাই, আমার কাছে এতটুকু আছে, আপনি প্লিজ একটু কনসিডার করেন, আমি তো স্টুডেন্ট মানুষ, আমি এইভাবে নিজের টাকা দিয়ে সবকিছু করার চেষ্টা করতেছি, উইচ ইজ ট্রু। বাট সে তখন বলে কি, থাক আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি ভাই বাসায় চলে যান। আমি তো পুরো থতমত খেয়ে গেলাম যে হোয়াট জাস্ট হ্যাপেন্ড, এরকম আর কি। আর পুলিশ ভেরিফিকেশন যে করার কথা, তার তো আমার ঠিকানা এসে করার কথা, সো সে আমার ঠিকানা এসেও কিন্তু করেনি, সে জাস্ট সাভারের একটা কমন প্লেসে যায়, কমন প্লেসে যে সে লিটারালি কলস এভরিওয়ান, ওই দিনে তার যতগুলো পুলিশ মানে ভেরিফিকেশন করার কথা, সো ওই যে পুলিশের ওই ব্যক্তিটি সবাইকে কল দিয়ে জাস্ট খালি বলে আপনারা সবাই এখানে চলে আসেন আজকে। সো উনি ওই এক জায়গায় দাঁড়িয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে হি জাস্ট গোজ অ্যাওয়ে, দ্যাটস ইট। এটাই হচ্ছে তার পুলিশ ভেরিফিকেশন। সো ওইখানে যে ধরাটা খেলাম, তখন তো বুঝতেই পারলাম যে সামথিংস ব্যাড গোনা হ্যাপেন উইথ মি মেবি। মানে আমি চাচ্ছিলাম যে আল্লাহ না করুক, কিছু খারাপ কিছু হয়ে গেলে আমার তো ট্রিপ মিস যাবে, এন্ড দ্যাট হ্যাপেন্ড। সো আমার পাসপোর্ট 21 দিনে পাওয়ার কথা ছিল, মানে অ্যাজ প্রমিসড বাই পাসপোর্ট অথরিটি। বাট আমি পেয়েছি হচ্ছে কত দিনে, মেবি নিয়ারলি 90 ডেজে, 3 মাস 4 মাস মতো লেগেছে। তখন এই ট্রিপটা মিস করি। সো এই হলো একটা হ্যাসেল। সো যদি বাইরে ইন ফিউচার ট্রিপের ইচ্ছা থাকে, তাহলে একটু ইন অ্যাডভান্স পাসপোর্টের ব্যাপারগুলা মাথায় রাখা উচিত আর কি। অ্যান্ড দেন দ্য সেকেন্ড থিং হ্যাপেন্স উইথ ভিসা। সো এক এক দেশে ভিসার এক এক প্রসিজিওর, সেগুলোর জন্য এই করা লাগে সেই করা লাগে। সো এইগুলোর জন্য বেশ ডিটেলড রিসার্চ করে রাখা বেটার। যেমন ইন্ডিয়াতে তো প্রচুর মানুষ যায়, লিটারালি প্রচুর মানুষ যায়। সো এই জন্য ইন্ডিয়ার অনেক ইনফো, ভিসা টিসা রিলেটেড সব ইনফোই মোটামুটি তুই ইউটিউব করলেই পেয়ে যাবি। যে কেউ ইউটিউব করলেই দেখতে পাবে যে ভিসা প্রসেসিং এর জন্য কি করা লাগে। এইখানের জন্য কোনো এজেন্সি বা এজেন্টের কাছে যাওয়া টাওয়ার দরকার নাই, এটা নিজে নিজেই ঘরে বসেই করা যায় এই ধরনের। সো আমার সবকিছু কিন্তু আমি নিজেই করছি। অ্যান্ড ইন্ডিয়ার ভিসা রিজেকশনের রেট খুবই কম থাকে, মানে আই এম টকিং অ্যাবাউট কিন্তু নর্মাল টাইম, নট দ্য কোভিড প্যান্ডেমিক টাইম আর কি। তো যখন এই নিউ নর্মাল আসে নাই, প্রিভিয়াস ওল্ড নর্মাল ছিল, এরকম আর কি ব্যাপারটা। সো এটাই আমার মনে হয় যে হ্যাসেল একটু আছেই, বাট পাসপোর্টের হ্যাসেলের চাইতে ইন্ডিয়ান ভিসার হ্যাসেলটা একটু কম। আর এছাড়া আর তেমন কিছু কি, হ্যাঁ এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন তুই যেটা বললি যে আমি বাস স্টপে যে বাসের টিকিট করে চলে গেলাম, তাহলে তোমার বাংলাদেশের মধ্যে ট্রাভেলিংটা হয়ে গেল, দ্যাটস ওকে। কিন্তু বাইরে যখন যাচ্ছি তখন অনেক অনিশ্চয়তা থাকে, অনেক ঝামেলা হওয়ার চান্সেস থাকে, অনেক ভেরিয়েবল জিনিসপত্র থাকে যেগুলো তোর কন্ট্রোলে নাই। সো এইগুলা ঠিক করার জন্য মনে কর, ইন্ডিয়াতে ট্রেনের টিকিট তুই যে সাথে সাথে পাবি না, তুই বাংলাদেশের একটা ট্রেনের টিকিট হচ্ছে 7 দিন 8 দিন আগে খুঁজলে পেয়ে যাবি। কিন্তু ইন্ডিয়াতে এমন কিছু রুট আছে যেখানে ট্রেনের টিকিট তুই 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে কাটতে গেলে যে দেখবি বুক হয়ে আছে, ওয়েটিং এ রেখে দিবে তোকে। যদি কেউ ক্যান্সেল করে তখন তুই এক ধাপ করে আগাতে থাকবি। সো লিটারালি এই জন্য আমরা 2-3 মাস আগে থেকে ট্রেনের টিকিট গুলো কেটে রেখেছিলাম। সো পুরো 1 মাস যেই ট্রিপ ছিল, পুরো 1 মাসের ট্রিপে যতগুলো ট্রেনের ট্রিপ ছিল, এতটাই ভালো মতো প্ল্যানিং হয়েছিল আমাদের ট্রিপের যে আমরা 3 মাস আগে থেকেই সবগুলো ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। স্টিল দেয়ার ওয়ার সাম টিকিটস যেগুলো ওয়েটিং এ ছিল, মানে 2-3 মাস আগে কিনেছি কিন্তু তাও ওয়েটিং এ ছিল, বিকজ এতটাই বিজি রুট ওগুলো।
সো তাও লিটারালি আমরা দোয়া করতাম যে আল্লাহ আল্লাহ আমাদেরকে ওয়েটিং থেকে টিকিটটা পাওয়ায় দাও এই ধরনের একটা ব্যাপার আর কি। সো সো এইভাবে ও টিকিট পেয়েছি। আবার ইন্ডিয়াতে কিছু ইস্যুস আছে, যেমন তোর মনে কর ট্রেনে একটা তুই জার্নি করতেছিস, ইন্ডিয়া তো অনেক বড় কান্ট্রি। সো আমাদের লংগেস্ট রুট হচ্ছে তোর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রাইট? সো এই জায়গাটুকু ডিস্টেন্স অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার 1004 কিলোমিটার। ঠিক আছে, একদম বাংলাদেশের এই কোণ থেকে ওই কোণা। বাট মনে কর ইন্ডিয়াতে দিস থিং ইজ অন অ্যানাদার লেভেল। সো আমরা ফার্স্ট যে ট্রেন ট্রিপটা নেই ইন্ডিয়াতে, সেটা হচ্ছে তোর কলকাতা থেকে ডিরেক্টলি হচ্ছে তোর একদম গুজরাট পর্যন্ত। মানে কলকাতা তোর বাংলাদেশের সাথে সীমান্ত, আর গুজরাট হচ্ছে তোর পাকিস্তানের সাথে সীমান্ত। সো লিটারালি ওদের কান্ট্রির এই কোণা থেকে আমরা ওই কোণায় চলে গিয়েছি। অ্যান্ড দ্য ট্রিপ ওয়াজ লাইক নিয়ারলি 4000 কিলোমিটার, আই মাস্ট সে। আমার এক্স্যাক্টলি কত কিলোমিটার মনে নেই। 4000? নিয়ারলি 4000, অ্যান্ড লিটারালি 2 থেকে 3 দিন তোর সেম ট্রেনের মধ্যে সেম সিটে থাকা লাগবে। সো এগুলো বাংকার টাইপের, মানে তুই শুইতে পারবি, বসতে পারবি। অ্যান্ড সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হচ্ছে ওই আমাদের যেটুকু পোর্শনে আমাদের সিট ছিল, ওই পোর্শনে ইন্ডিয়ান লোকাল একটা ফ্যামিলি উঠেছিল। সো জাস্ট দ্য হাজব্যান্ড, দ্য ওয়াইফ অ্যান্ড দেয়ার কিড। সো লিটারালি আমরা 6 জন ছিলাম আমাদের টিমে, অ্যান্ড দিস 3 পিপল। সো এই 9 জন মিলে না একটা ফ্যামিলি টাইপ হয়ে গেছিলাম এই 2-3 দিনের মধ্যে। মানে দিস ওয়াজ মানে ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি, কারণ এত সময় ধরে ট্রিপও বাংলাদেশের মধ্যে পসিবল না, অ্যাট দ্য সেম টাইম এতটা ফ্রেন্ডলি ভাবে মিশে যাওয়া বাংলাদেশের সাথে পসিবল না। মানে আমি জানি না কেন, বাট ওই জিনিসটা হিট মি ডিফারেন্ট। ওরা আমাদেরকে বলছিল বাবা তোমরা কোথায় যাবা, অমুক তমুক। ওরা হচ্ছে বাসা থেকে লাড্ডু নিয়ে আসছিল, এই টাইপের। আমি জানি যে অপরিচিত মানুষের কিছু দেয় খেতে নেই, কিন্তু বাট স্টিল এতটাই ক্লোজ রিলেশন হয়ে গিয়েছিল যে মানে ওনাদের বাচ্চাদের সাথে আমরা খেলছিলাম, ওনাদের বাচ্চারা আমার কাছে আসলো, আমার সাথে ক্যামেরা ছিল, ক্যামেরাতে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম ওই বাচ্চাটার। অ্যান্ড ওনারাও আমাদেরকে খুব ভালো মতো ওয়েল ট্রিট করেছেন। অ্যান্ড থ্রু আউট দ্য ট্রিপ দেখেছি যে ইন্ডিয়ানরা ট্রেনের ভিতরে খুবই ইজি গোয়িং। মানে ধরো এটা মেনে নিয়েই ট্রেনে উঠে যে ট্রেনে যে আমার নতুন মানুষের সাথে দেখা হবে, সো উইল বি কমিউনিকেট উইথ ইচ আদার, এই টাইপের। সো তুই মনে কর বাসে উঠলি 8 ঘন্টার ট্রিপ, তুই কিন্তু তোর তোর পাশের সিটের মানুষকে হাই বলিস নাকি, বা পাশের সিটের মানুষকে হাই বলিস নাকি, দ্যাট আই ডোন্ট নো। মোস্ট অফ দ্য পিপল কিন্তু এরকম বলে না। খুব বেশি হলে যে হ্যাঁ ভাই ভালো আছেন, কোন পর্যন্ত যাবেন, দ্যাটস ইট। বাট আমরা দেখি কি, যে আমরা ট্রেনে জাস্ট উঠলাম, উঠে ঠিকঠাক করে প্লেস করে বসছি, ট্রেনটা ছাড়লো, দেখি একটা মানুষ আরেকজনকে মানুষকে বলছে কি যে ভাই কি লাস্ট স্টপেজ পর্যন্ত যাবেন, মানে হিন্দিতে আর কি। সো দ্য আদার গাই সেড যে ইয়েস লাস্ট স্টপেজ পর্যন্ত যাবো। সো ইটস লাইক কত 18-20 ঘন্টার ট্রিপ। সো ওরা লিটারালি লুডো বের করে লুডো খেলা শুরু করে দিছে, বলে আসলে লুডো খেলি, টাইম পাস করি। সো ক্যান ইউ ইমাজিন দিস ইন বাংলাদেশে? আমি আমি জানি না, আমি এরকম দেখি নাই আর কি, এতটা দ্রুত এতটা সুন্দরভাবে মিশে যাওয়া। সো ইয়া দ্যাটস ইট, এরকম আর কি। ও অ্যান্ড ইন্ডিয়াতে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে কি এই যে এত লম্বা লম্বা ট্রেন ট্রিপ, এত লম্বা সময় ধরে ট্রেন ট্রিপ। সো এই জন্য অনেকটা টাইমে তোর প্লেন গুলো ক্যান বি আ বেটার অপশন। যেমন আমরা হচ্ছে যখন দিল্লি থেকে কলকাতায় ব্যাক করব, তখন আমরা যদি ট্রেন নিতাম তাহলে আমাদের 3800 রুপির মতো পড়তো ট্রেনের খরচ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সময় লাগতো প্রায় এরকম 1.5-2 দিন মতো, হ্যাঁ। সো আমরা যেহেতু 2-3 মাস আগে থেকে এই জিনিসগুলো রিসার্চ করছিলাম বা খোঁজ নিচ্ছিলাম, সো তখন আমরা জানতে পারি যে ওই সেম রুটে একটা প্লেন ট্রিপ আছে, যেটা হচ্ছে 400 রুপি বেশি দিলে আমরা পেয়ে যাব। সো 3800 রুপিতে আমার ট্রেন ট্রিপ, সো 4200 রুপিতে আমি একটা প্লেন ট্রিপ পাচ্ছি দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। অ্যান্ড 2 দিনের জায়গায় আমার জাস্ট 2 ঘন্টা লাগবে। সো দ্যাট ওয়াজ আ বেটার ডিল টু আওয়ার আইস, কারণ ওটা একদম ট্রিপের লাস্টের দিকে একটা ট্রিপ ছিল। সো উই নিউ যে আমরা ক্লান্ত হয়ে যাবো, উই উড বি টায়ার্ড। সো এই জন্য আমরা we took the plane trip, and also at the same time that was the first plane trip of my life. So yes, I particularly vouch for that যে না চল প্লেন ট্রিপটাই নেই, 400 রুপি বাঁচানোর জন্য 2 দিন ট্রেনের মধ্যে ওয়েট করার কি আছে, সো লেটস টেক দ্যাট, এই আর কি। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আপনি যেটা বললেন মানুষের সাথে হাই হ্যালো করা ওইটা হয় না। ইভেন আমি মাঝে, মাঝে কলেজে যাওয়ার সময় যে যদি বাইরের বাসে যাই, তাহলে দেখছি যে যারা সিঙ্গেল ট্রাভেল করে তাদের যদি একটু টাকা পয়সা বেশি খরচ করার মোটিভ থাকে তাইলে তারা একটা সিট কিনে সাথে পাশের সিটটাও কিনে রাখে, নিয়ে ফাঁকা রেখে দেয় যে সে চায় না তার পাশে কেউ বসুক। এমনও হুম, মানুষ দেখছি আমি। এমন আছে, ট্রু। কারণ আনকমফোর্টেবল ফিল করে, রাইট? হ্যাঁ, কিন্তু আই ডোন্ট নো, মানে ইন্ডিয়াতে আমি যখন আহ, ঢুকি, আচ্ছা পজিটিভ নেগেটিভ অনেক কিছু নেই যেহেতু কথা হচ্ছে, সো পজিটিভ জিনিসগুলোর সাথে সাথে, যদিও নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমি কখনোই কথা বলতে চাই না, বাট আমার মনে হয় মাঝে মাঝে কথা বলা ভালো, তাহলে মানুষ একটু সচেতন হতে পারে। সো যখন আমরা ইন্ডিয়াতে ঢুকলাম অ্যান্ড উই আর টেকিং আওয়ার ট্রেন,
সো ইন্ডিয়ান বর্ডার থেকে হচ্ছে কলকাতা পর্যন্ত একটা ট্রেন আছে, হ্যাঁ? মাত্র খুবই অল্প টাকা, 30 না 35 রুপি দিয়ে হয়তো যাওয়া যায় এই ধরনের। সো ওই ট্রেনে যখন আমরা যাচ্ছি তখন লিটারালি মানুষ আমাদের দিকে হা করে তাকায় আছে। কারণ আমরা যেহেতু ১ মাসের ট্রিপে যাচ্ছি, সো আওয়ার প্রিপারেশন ওয়াজ হিউজ। সো অনেক বড় বড় ব্যাগ ছিল অ্যান্ড অলসো সবাই টিনেজার, সো আমরা একটু তাংফাং করে গেছি, মানে একটু ট্রাভেলার টাইপের একটা মানে ভাব ছিল আমাদের মাঝে, হ্যাঁ? তো বাংলাদেশ থেকে মানুষ ট্রিপে গেলেও মোস্ট অফ দ্য মানুষ কিন্তু মনে করো শার্ট প্যান্ট পরে চলে যায়, ঠিক আছে? কারণ মানে ওইভাবে প্রপার ট্রাভেলিং এর জন্য যে তোকে কমফোর্টেবল ড্রেস আপ করা লাগবে, কমফোর্টেবল ব্যাগ ক্যারি করা লাগবে, এই জিনিসটা বাংলাদেশের মানুষের মধ্যে কম্পারেটিভলি কম। আস্তে আস্তে সচেতনতা সচেতনতা আসছে, কিন্তু মনে কর এখনো ইন জেনারেল জিনিসটা কম। তো আমরা শার্ট প্যান্ট পরে ট্রিপে চলে যাই, আমরা শু পরে, অক্সফোর্ড শু পরে হচ্ছে পাহাড়ে হাঁটা শুরু করে দেই। তারপরে আমরা হচ্ছে কি বলবো, যেই ব্যাগ নিয়ে, ট্রলি ব্যাগ নিয়ে পাহাড়ে চলে যাই, এই ধরনের ব্যাপারগুলো প্রচুর হয় বাংলাদেশিদের মধ্যে। সো আমরা যেহেতু একটু ডিফারেন্টলি গিয়েছি, একদম প্রপার ব্যাকপ্যাকস, বড় বড় ব্যাকপ্যাকস নিয়ে, তারপরে প্রপার অ্যাটায়ারে, সো তখন মানুষ দেখেই বুঝতেছিল দেয়ার সামথিং এই টাইপের আর কি। সো তখন আমাদেরকে বলছিল তোমরা ঘুরতে আসছো কলকাতা তো বাংলা। তখন আমরা বলছিলাম যে জি আমরা ঘুরতে এসেছি। সো তখন বলছে তোমরা কিন্তু খুবই সাবধান থাকবা, এমনিতেই তোমাদের বয়স কম, অ্যান্ড কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণে দেখবা যে ব্যাগ কেটে তোমার জিনিস নিয়ে চলে গেছে, তারপরে তোমার মনে করো পকেট থেকে পকেট পার হয়ে গেছে, এই টাইপের ব্যাপারগুলো। সো লিটারালি এত ভয় পাইছিলাম ওই ট্রেনের মধ্যে বসে যে আল্লাহ, 10 মিনিট হইল না আমরা ইন্ডিয়াতে ঢুকলাম অ্যান্ড উই আর হিয়ারিং অল দিস থিংস, হোয়াটস গোনা হ্যাপেন টু আস ফর দ্য নেক্সট 30 days, এরকমের একটা ব্যাপার ছিল। বাট সত্যি কথা বলতে না, মানে পুরো যে ট্রিপটাই, পুরো ট্রিপের মধ্যে আমি জাস্ট একটা জিনিসই হারিয়েছি, এন্ড দ্যাট ওয়াজ মাই ফল্ট টোটালি। কেউ চুরি করেছে এমন কিছুই না, সেটা হচ্ছে আমার টুথব্রাশ। এই একটা জিনিস ছাড়া লিটারালি আমার একটা রুপির এক কয়েনও হারায়নি, ঠিক আছে? ইটস ট্রু দ্যাট উই টুক প্রপার প্রিকশনস, বা যখনই গেছি পকেট চেক করেছি, বা আমাদের ব্যাগগুলো ঠিকঠাক মতো আছে নাকি সবকিছু ঠিকঠাক করেছি। বাট দ্য থিং ইজ যে হ্যাঁ, প্রিকশন মেজার করা ঠিক, প্রিকশন নিয়ে চলা উচিত, এন্ড দেয়ার আর নেগেটিভ থিংস টু ইন এভরিওয়্যার। সো ইয়া। এই জিনিসটা আমি রিলেট করতে পারি, কারণ একটা কমন মানে সেইং আছে যে মোহাম্মদপুরে ছিনতাইকারী হয়, আপনিও শুনছেন হয়তো বা। তা আমি তো ট্রু, মোহাম্মদপুরে হ্যাঁ। থাকি। এখন মানুষ যেটা বলে যে গেলেই সব চুরি হয়ে যাবে, জিনিসটা ওইরকমও না। তো এখানে হয়, সেটা হয় আড়ালে, মাঝে মাঝে অনেকের সাথেই হয়। হয়তোবা একটু বেশি হয় বলেই মানুষ বলে। বাট মানুষের ধারণা যে আসলেই সব চুরি হয়ে যাবে এরকমও না। কারণ আমি তো অনেক বছর ধরে থাকতেছি। আমার সাথে হয় নাই। আমার ভাইয়ের সাথে হইছে কয়েকবার, বা আমার পরিচিত অনেকের সাথেই হইছে। এই না, আরকি। দেয়ার ওয়াজ এ টাইম, আমি যখন ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারের দিকে, তখন হচ্ছে আমি যে জাপান গার্ডেন সিটি আছে না, ওইটার পাশে হচ্ছে টিউশন করাতে যেতাম। হ্যাঁ, জাপান গার্ডেন সিটিতে টিউশন করাতে যেতাম আর কি। সো তখন হচ্ছে তোর এরকম খুবই ভয় লাগতো। দেয়ার ওয়ার টাইমস যখন মনে কর রাত 8:30 9টা বেজে গেছে, এই ধরনের টাইমে মনে কর ঢাকার অন্য কোথাও হলে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াইতাম। মানে আই ওয়াজ অলসো মার্কড ওয়ান্স, ঠিক আছে? আমাকে একবার ধরে টরে আমার থেকে ফোন টোন নিয়ে চলে গেছে এই ইন্ডিয়া ট্রিপের কিছুদিনই আগে। আমি খুব ভালো একটা পছন্দের ফোন কিনেছিলাম, যেটা হচ্ছে তোর খুবই ভালো ছবি টবি তুলে। সো ওই ফোনটা নিয়ে চলে গেছে যে ইন্ডিয়া ট্রিপের জাস্ট আগে দিয়ে। আমার এত খারাপ লেগেছিল যে আমি জাস্ট বলতেছিলাম যে ভাই তুই ফোনটা যে নিলি নিতি কোনো প্রবলেম ছিল না, বাট এখন কেন নিলি? আমার ট্রিপের পরে চাইতি আমি দিয়ে দিতাম, কিন্তু আমার তাও ফোনটা দিয়ে যা, এইভাবে আমার মন খারাপ করে থাকতাম। সো হ্যাঁ, এই যে তোর স্টেরিও টাইপিং, যে মোহাম্মদপুরে গেলেই চুরি হবে, অথবা নোয়াখালীর মানুষ বিয়ে করা যাবে না, এই টাইপের যে স্টেরিও টাইপিং গুলা হয়, সো মোস্টলি দোয়া করি, আমি কামনা করি যে এগুলা রং হোক মোস্ট অফ দ্য কেসেস এই স্টেরিও টাইপিং গুলা। বাট দ্য থিং ইজ, তুই যদি আমাকে বলিস যে ভাই আসেন তো রাত 11টার সময় মোহাম্মদপুর একা একা হাইটেন, তো আমি কখনোই যাব না। আমি এত ভয়ে ভয়ে মোহাম্মদপুরের টিউশন গুলা করাইছি, মানে গড নোজ, এই আর কি। তাই তুই তো সাহসী ছেলে, তোর তো জীবনে এটাই একটা তুই সিভিতে অ্যাড করতে পারবি, বুঝতেছিস? যে আমি আমি মোহাম্মদপুরে এত বছর থাকছি, আমার তাও একবারও ছিনতাইকারী ধরে নাই। না, আমার হইছে কি, আমি তো কলেজে থাকি মোস্ট অফ দ্যা টাইম। এইজন্য হইতে পারে আমি ফেস করি নাই। কারণ আমার যারা এখানে দ্যাটস ট্রু। ফ্রেন্ডরা আছে তাদের মধ্যে অনেকেই ফেস করছে। এটা একটা রিজন হইতে পারে। আই ক্যান গ্যারান্টি দ্যাট দেয়ার আর সাম পিপল যারা এতটাই মানে ডিভোটেড মোহাম্মদপুরকে চুরি ছিনতাইয়ের জায়গা হিসেবে প্রুফ করতে, ওরা যদি শুনে যে তুই এখনো ছিনতাই হস নাই, তাহলে ওরা নিজেরাই ছিনতাইকারী যে তোর ছিনতাই করবে, এমন মানুষ আছে, আই নো পিপল লাইক দিস আর কি। ভাই, অনেকে ধারণা করে যে ট্রাভেল করতে অনেক টাকা পয়সা লাগে। আর আপনি, আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি সম্পূর্ণ নিজের ফাইন্যান্সে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন। সো আপনার
পার্সপেক্টিভ থেকে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা? আচ্ছা, মানে ইটস ট্রু যে ট্রাভেলিং কস্টস ইউ আ বিট। ঠিক আছে? দিস ইজ দ্য কস্টলিয়েস্ট হবিও বলা যেতে পারে বা কস্টলিয়েস্ট পাস টাইমও বলা যেতে পারে। এরকম বলা যেতে পারে কোনো কোনো সেন্স থেকে। বাট মনে কর তোর হবি হচ্ছে গার্ডেনিং বা তোর গার্ডেনিং করতে অনেক ভালো লাগে। সো তুই ২-১ টা গাছ কিনলি বা নিজের বাগান সাজালি, দ্যাটস সামথিং তোর সাথে অনেক দিন ধরে আছে। বাট ট্রাভেলিং ইজ আ বিট ডিফারেন্ট। তুই অনেক টাকা খরচ করতেছিস, অনেক জায়গায় যাচ্ছিস। যদিও কস্ট সেভ করার যতই ট্রাই করিস না কেন, ইট উইল স্টিল কস্ট ইউ আ লট। সো বাট জিনিসটা সাথে সাথে শেষ হয়ে যায়, এই ধরনের অনেক কথাও মানুষে বলে যে এই গেলে তো শেষ হয়ে যাবে, এই টাইপের একটা ব্যাপার। সো বাট স্টিল দিস ইজ কস্টলি টু বি অনেস্ট। আর ছোটবেলায় যখন আমি যেতাম তখন তো আমার বাবার সাথেই পিকনিক টিকনিক এগুলোতে যেতাম। সো তখন তো আর নিজের কস্ট নিজে বিয়ার করার কিছু নাই, 1-2 তে পড়ি আর কি নিজের কস্ট বিয়ার করবো। তারপর ক্লাস 5-এ যখন বললাম যে নানার সাথে পুরো দেশের একটা সাইড মোটামুটি অনেকখানি ঘুরে শেষ করলাম, সো তখন তো নিজে কস্ট বিয়ার করার কোনো অপরচুনিটি ছিল না। বাট আমি অলওয়েজ ট্রাই করছি জীবনের যে কোনো সাইড থেকে হোক না কেন সবসময় প্যারেন্টসের টাকা সেভ করার। ইটস নট অনলি ফর ট্রাভেলিং বাট অলসো ফর এভরিথিং এলস। ঠিক আছে? নিজের একটা জামা লাগলে আমি ট্রাই করছি কত দ্রুত বাবা মার কাছে না চেয়ে নিজের ইনকাম থেকে জিনিসটা করা যায়, এই টাইপের ব্যাপারগুলো আর কি। সো যখন হচ্ছে আমি ক্যারেট কলেজে ছিলাম, সো কলেজে থাকা অবস্থাতেই এই জিনিসটা আমাকে সবসময় পোক করতো যে আমি কিভাবে নিজের খরচে হয়তো ঘুরতে যেতে পারি বা নিজের খরচে নিজের অনেকখানি খরচ কাভার করতে পারি, এই ধরনের ব্যাপারগুলো। সো দ্য থিং দ্যাট হ্যাপেন যে ক্যারেট কলেজে থাকতে যখন মনে কর সবকিছু শেষ হয়ে গেছে, সিমেস্টার এই যে টার্ম এন্ড পরীক্ষা শেষ, সবাই ফ্রি টাইমে বসে আছে, এই ধরনের একটা ব্যাপারগুলো। তো অনেক সময় হয় কি যারা একটু ফাঁকিবাজ তারা কিন্তু সারা বছর তোর বা সারা টার্মে মনে কর প্র্যাকটিক্যাল করা না, রাইট? সো ওরা হচ্ছে এই টার্মের পরে যখন ল্যাবগুলো থেকে বলে পাঠায় এই তোমার 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 প্র্যাকটিক্যাল নাই, তোমাদের কিন্তু মার্ক 0 বসায় দিব, তোমরা তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে প্র্যাকটিক্যাল করে দাও, টার্মেন্ট শেষ হয়ে গেছে, রেজাল্ট দেওয়া লাগবে, তোমাদের প্র্যাকটিক্যালের জন্য আটকায় আছে, এই ধরনের কথাগুলো যখন শুরু হয় তখন একটা জিনিস হয় সেটা হচ্ছে টার্ম এন্ড পরীক্ষা শেষ, লিটারালি উই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ার্ক। সো সবাই এনজয় করে, খেলাধুলা করে, মুভি দেখে, গল্পের বই পড়ে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারে। ওই টাইমে যে প্র্যাকটিক্যালের প্যারাটা চলে আসে। সো আই থট যে আই ক্যান টেক এ চান্স দেয়ার। সো আমি হচ্ছে ওদেরকে যে বলতাম কি দোস্ত তোর প্র্যাকটিক্যাল করা লাগবে না, তোর প্র্যাকটিক্যালটা আমি করে দিই, বাট আই এম নট গোনা ডু ইট ভলান্টিয়ারিলি, মানে ভলান্টারিলি। সো মানে বলতে লজ্জা নাই, আমি টু বি অনেস্ট এটাই বলতাম যে দোস্ত আমি তোর প্র্যাকটিক্যাল করে দিব, প্যারা নাই, বাট ইউ হ্যাভ টু পে মি। সো যখন ভ্যাকেশনে যাব তখন পকেট মানি থেকে যখন তুই টাকা দেওয়া হবে, সো ওইখান থেকে তুই আমাকে এত টাকা যদি পে করতে চাস তাহলে ইউ ক্যান পে মি, আই ক্যান ডু ইউর প্র্যাকটিক্যাল ফর ইউ। সো এইখান থেকে মনে কর আই ইউজ টু গেট মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, ৩০০, ৪০০, ৫০০ টাকা করে আমি পেতাম অ্যাটলিস্ট। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে বাসায় কোনো মতে পটাইতাম, বাসায় কোনো মতে ম্যানেজ করতাম, ম্যানেজ করে হচ্ছে বলতাম যে আমি ভ্যাকেশনটা শুরু হওয়ার সাথে সাথে বাসায় আসতেছি না, আমার ৩-৪ দিন লেট হবে, আমি একটু ৩-৪ দিন পরে আসবো। সো ভ্যাকেশন শেষ হওয়ার সাথে সাথে আই ইউজ টু গো অন ট্রিপস উইথ মাই ফ্রেন্ডস, মানে ক্যারেট কলেজের ফ্রেন্ডদের সাথে। সো মনে কর ঝিনাইদহ থেকে আশেপাশের জেলাগুলো কি আছে, নড়াইল আছে, যশোর আছে, তারপরে বাগেরহাট আছে, তারপরে গোপালগঞ্জ আছে। সো একটা ট্রিপে এরকম হয়েছিল, সবচেয়ে মেমোরেবল কলেজ থেকে বের হয়ে মেমোরেবল যে ট্রিপটা, মানে ডিরেক্ট ট্রিপে যেটা গিয়েছিলাম এটা। তো first আমরা যশোরে যাই, যশোর থেকে আমরা শুরু করে নড়াইল পৌঁছাই, নড়াইল থেকে বাগেরহাট, বাগেরহাট থেকে গোপালগঞ্জ, এরকম। দিস ওয়াজ রিয়েলি আ ভেরি নাইস ট্রিপ অ্যান্ড টু বি অনেস্ট 100% ফিনান্সড বাই মি। ঠিক আছে? সো লিটারালি আমি নিজের টাকাতে গিয়েছিলি, লাস্টে হচ্ছে রাকিবুল আছে না তোদের হাউসে, রাকিবুলের কাছ থেকে, রাকিবুল ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমার 10 টাকা জাস্ট ধার নেওয়া লাগছিল। হি ডোনেটেড মি, কারণ ও কোনদিন টাকাটা ব্যাক চায় নাই। সো লিটারালি দ্যাট ওয়াজ আ ডোনেশন। সো এই 10 টাকায় শর্ট পড়ছিলাম, মানে দ্যাট মাচ প্ল্যান্ড মাই ট্রিপ ওয়াজ, অ্যান্ড দ্যাট মাচ কি বলবো ইগার আই ওয়াজ টু ডু দ্য ট্রিপ অন মাই ওন, এটাই আর কি। আর ইউনিভার্সিটিতে ওঠার পরে তো বড় বড় ট্রিপ শুরু হয়েছে, সো এগুলোর জন্য ফিনান্স করা ব্যাপারটা অবশ্যই চলে আসে। আর আমি কখনোই চাই না, মানে তুই লিটারালি একবেলার খাবারের জন্য ইউ ক্যান আস্ক টু ইউর প্যারেন্টস যে আব্বু আম্মু আমার খাবারের খরচটা দাও, দে ওন্ট মাইন্ড। কিন্তু তুই ট্রিপে যাওয়ার জন্য টাকা চাচ্ছিস, ইউ নেভার নো তোর বাসার ফিনান্সিয়াল সিনারি এখন কেমন, তখন কেমন, এই ধরনের জিনিসগুলো জানিস না, বা জানিস না তোর কোনো হার্ডশিপ যাচ্ছে নাকি বাসায়। তো তখন যদি তুই এই ধরনের কথা বলিস যে আমি ঘুরতে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে, প্লিজ গিভ মি মানি, মানে এইটা আমার দ্বারা জীবনেও সম্ভব ছিল না। সো আই অলওয়েজ ট্রাই টু মানে ডু এনিথিং টু গেট সাম মানি বিফোর আই ট্রাভেল। সো মনে কর টিউশনি ছিল না, সো তখন ট্রাই করছি টিউশনি পাওয়ার। তখন অনেক ভাইদের ধরছি, অনেকের সাথে কথা টথা বলছি ভাই টিউশন থাকলে আমাকে রেফার করেন। সো তখন এভাবে করে করে টিউশনি পেয়েছি। সো এইগুলা করে করে টাকা এসেছে, দেন ট্রাভেলিং এ গিয়েছি,
এটাই আরকি। বাট there are a lot of things, there are a lot of opportunities that you people can do to earn money to travel by your own. That's for sure. একদম 100% সিউরিটি আমি দিতে পারতেছি যে তুই যদি চাস, ইফ ইউ জাস্ট ওয়ান্ট, ডাব্লিউ মানে ক্যাপিটাল লেটারেল WA ওয়ান্ট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, ইউ ক্যান ডু ইট। এটাই আরকি। হ্যাঁ, এটা সত্য কিন্তু আমাদের আমরা যারা এখন বাসায় আছি প্রায় ১.৫ বছর হয়ে যাবে। আমাদেরকে যদি ঠিক ১ বছর আগে বলা হইতো যে তোমরা সামনের ১ বছর বা এত বড় একটা সময় তোমরা বাসায় থাকবা, আই এম কোয়াইট সিউর যে আমার ফ্রেন্ডরা পড়ালেখা বাদ দিয়ে অন্য কাজ শুরু করে দিত। ইভেন আমারও গত বছর থেকে একটা প্ল্যান ছিল যে আমি এটা করব। বাট যেটাই করি সেটার জন্য তো একটা টাইম ইনভেস্ট করা লাগবে। অ্যান্ড আমি লাস্ট পুরা ইয়ার মানে সিউর ছিলাম না যে আমি কতটুকু টাইম দিতে পারবো এখানে। ইভেন এই পডকাস্ট যে করতেছি এটার প্ল্যানও আমার প্রায় ১ বছর পুরানো। আমি শুরু করি নাই যে যদি হুট করে বলে যে কলেজে ব্যাক করতে হবে। তো ১ বছর পরে ভাবলাম যে ১ বছর তো বসেই আছি, কি করব? শুরু করে দেই। অ্যান্ড ওইভাবে আমার কিছু ফ্রেন্ড আছে ফ্রিল্যান্সিং করতেছে, ভিডিও এডিটিং করতেছে। এভাবে অনেক জায়গায় একটা ভালো ইনকাম সোর্স হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম আমার একটা ফ্রেন্ড Fiverr এ ওয়েব ডেভেলপমেন্টে ফার্স্ট কাজ পাইছে। প্রায় $৫০ মতো হচ্ছে ইনকাম হইছে সেখান থেকে। সো এগুলি শুনলে অনেক ভালো লাগে যে আমার ফ্রেন্ডরা এসব করতেছে। আর এছ হ্যাঁ, আসলে আর তোরা কিন্তু এগুলো অনেক আগে থেকে শুরু করছিস। যেমন আমার কাছে, আমি যখন ইউনিভার্সিটি লাইফ শুরু করি তখন আমার কাছে ইনকাম সোর্স একটাই, হোয়াটস দ্যাট? টিউশন। যখন কোভিড আসলো তখন আই গট টু নো দ্যাট যে এইভাবে তো চলে না, একটা অল্টারনেটিভ কোনো একটা সোর্স রাখতে হবে, নাহলে তো একদিন না খাই মরতে হবে, এরকম একটা ব্যাপার। সো তখন কিন্তু আই গট ইনটু ফ্রিল্যান্সিং অ্যান্ড অল। বাট আমি তখন ইউনিভার্সিটি থার্ড ইয়ারে। বাট তোকে দেখ বা তোর ফ্রেন্ডদেরকে দেখ, তোরা এখন ক্লাস 10-11 না এই ধরনের স্টেজে আসিস, তো এখন থেকে তোরা এই জিনিসটা নিয়ে মানে কি বলবো, এখন থেকে তোরা জানিস। অ্যান্ড বাংলাদেশে এই জিনিসটা বাচ্চাদের জন্য একটা ট্যাবু, যে টাকা পয়সার ব্যাপারটা। কেউ আমাদের থেকে টাকা পয়সা কিভাবে খরচ করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে সেভ করতে হয়, জিনিসগুলো নিয়ে কেউ কখনো বলে না, কেউ কখনো শেখায় না, কোনো স্কুল কলেজে কেউ কোনোদিন কথা বলে না। বলে যে ছেলে মেয়েদের সামনে টাকা নেই, এত কথা বলার কিছু নাই, এই ধরনের ব্যাপারগুলো। বাট দিস শুড নট বি দ্য কেস, আই থিঙ্ক যে মানে সব মানুষকে টাকা এই জিনিসটা শেখানোর, এই লার্নিংটা দেওয়ার দরকার আছে। একটা সিনিয়র মানুষ দেখলে বা সম্মান করতে হয়, অথবা সালাম দিয়ে কথা বলতে হয়, সুন্দরভাবে ব্যবহার করতে হয়, এগুলো যেমন লাইফ স্কিল, সোশ্যাল স্কিলস দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় কিভাবে টাকা ব্যবহার করতে হয়, কিভাবে মানে অনেক বেশি খরচ না করেও দিন কাটানো যায়, কিভাবে সঞ্চয় করতে হয়, সেভ করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, হাউ টু ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টস, পকেট মানি এটসেট্রা অল, এগুলো আমার মনে হয় শেখার দরকার আছে। সো এগুলো তোরা অনেক আগে থেকে শিখতেছিস ফাহিম, বিকজ ইউ আর রিয়েলি গেটিং দ্য চান্স টু নো অ্যাবাউট অল দিস থিংস। যেমন আমি তোর কথা যদি বলি, ক্লাস 10-এ পড়িস তুই, রাইট? না ভাই, এই যে এসএসসি, হ্যাঁ, এসএসসি এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট, রাইট? ওরে বাবা, একটু জুনিয়র বানা দিছে দেখে একদম খেক করে উঠছে, এই না ভাই। বাট তোর স্টেজে থাকতে আমি বইটাও ঠিক মতো পড়তাম না, কারিকুলাম বুকই ঠিক মতো পড়তাম না, বাইরের জিনিসপত্র নিয়ে আর কি জানবো। বাট তোরা দেখ এখন কত সচেতন হয়েছিস। সো আস্তে আস্তে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, এন্ড আই এম রিয়েলি হ্যাপি টু সে দ্যাট। ইয়া, এটাই আর কি। ও অ্যান্ড অলসো দ্য থিং ইজ যে হ্যাঁ, হ্যাঁ টাকা ইনকাম করাটা মানে এত সহজ না। সো অনেক সহজ কঠিন উপায় আছে, বাট অবশ্যই টেকস এ বিট অফ এফোর্ট টু বি অনেস্ট। যেমন আমি যখন ইন্ডিয়া যাওয়ার জন্য, যখন আমি সেভ করা শুরু করি, সো তখন প্রচুর টাকা লাগতো, বিকজ আমার টোটাল ইন্ডিয়া ট্রিপ কস্টেড আস মেবি অ্যারাউন্ড 70,000, 30 দিনের একটা ট্রিপ। দিস ওয়াজ মানে কি বলবো, এটা কিন্তু বেশ কমই, বিকজ 30 দিনের একটা ট্রিপে তো একটা বিদেশের কান্ট্রিতে যে থাকতেছিস। সো আমাদের ট্রিপটা অনেক ইন ডিটেল ছিল, অনেক প্রি প্ল্যান ছিল। যেমন জাবির, আমি, তারপরে হচ্ছে আরো যারা সবাই মিলে এতটা ভালো মতো রিসার্চ করে ট্রিপটা সাজাইছিলাম যে অনেক, যে কোনো কম খরচ লেগেছে। সো এই ধরনের ব্যাপারগুলো ছিল। বাট দ্য থিং ইজ, এই 70,000 টাকা আমি কোথা থেকে পেলাম? আকাশ থেকে আসছে? মানে আই লিটারালি ক্যান রিমেম্বার 7-8 মাস আমি কি বলবো মানে সকাল 8টায় বাসা থেকে বের হইছি, বাসা থেকে বলতে হোস্টেল থেকে, ক্লাস করছি 12টা 1টা পর্যন্ত, দেন আই স্টার্টেড টিউটরিং পিপল, বাচ্চা কাচ্চাদের পড়াইছি রাত, লিটারালি আমি ব্যাক করছি 9টা 10টা 11টার দিকে, because that was my priority. I need to save my money, I need to earn more money, I need to save more, I need to do this trip 100%. সো সব মানুষের প্রায়োরিটি তো সেম না, এক মানুষের এক প্রায়োরিটি আছে। বাট আমার কাছে ওই মোমেন্টে প্রায়োরিটি ছিল যে আই নিড টু গিভ ইট অল। সো ইট পেইড অফ, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ ট্রিপটা করে আমি শান্তি পেয়েছিলাম, আমি রিগ্রেট করি নাই যে এত কষ্ট করে এত টাকা জমায় এত টাকা এটার পিছনে ঢাললাম, এই ধরনের কোনো রিগ্রেট আসে না, আলহামদুলিল্লাহ। এটাই আর কি।
সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ট্রাভেলিং জিনিসটাকে যতটুকু বিউটিফুল করে তোলা যায় সেভাবে মানুষজন দেখায়। যে ইউজুয়ালি মানুষ তো বেস্ট মোমেন্টগুলি ক্যাপচার করে অ্যান্ড সেগুলি সোশ্যাল মিডিয়াতে দেয়। ট্রু, সো এই ট্রু। মানে এই ট্রাভেলিং জিনিসটা কি আসলেই এত ইজি বা এত সুন্দর নাকি দেয়ার ইজ আ আদার সাইড টু ইট? আচ্ছা, সো সত্যি কথা বলতে এরকম ট্রাভেল ব্লগার এ ধরনের যে মানুষগুলো আছেন যাদের থ্রুতে দে আর ডুইং এ গ্রেট জব টু বি অনেস্ট। কারণ তাদের থ্রুতে আমরা মানে বাংলাদেশের বা সারা দুনিয়ার ভালো ভালো প্লেসগুলো সম্পর্কে জানতে পারি, ভালো ভালো সেই প্লেসগুলা দেখতে পারি। অ্যাটলিস্ট ওখানে যাওয়া, দুনিয়ার সব জায়গায় তো যাওয়া আমাদের পক্ষে পসিবল না, বাট আমরা যদি ভালো ভালো ট্রাভেল ব্লগার ইনস্টাগ্রামারদেরকে ফলো করি তাহলে হয়তো এই জিনিসগুলো একটু টেস্ট আমরা পাই অ্যাট দ্য সেম টাইম। সো দ্য থিং ইজ, সোশ্যাল মিডিয়া কিন্তু পজিটিভ সাইডসও আছে আবার নেগেটিভ সাইডসও আছে। যেমন আমরা মনে কর যখন ছোটবেলায় আমরা কিন্তু শিখিয়ে দেওয়া হয় যে অপরিচিত কেউ যদি তোমার ঘরে নক করে তুমি তাকে ঘর খুলে বা ভেতরে নিয়ে আসো না, তুমি দেখো যে হুজ দ্যাট, মানে ইউ চেক আপ অন হিম, যে কি করতে সে এসেছে, এ ধরনের কিছু। বাট সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আমাদের এই জিনিসটা হয়নি। সোশ্যাল মিডিয়া ওয়াজ আ ভেরি নিউ থিং আমাদের জীবনের শুরু থেকেই। সো আমাদের বাবা মা এখন পর্যন্ত ভালো মতন জানেন না কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়। সো আমরা অনেক সময় ভালনারেবল হয়ে পড়ি কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে। সো সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে শেয়ার করতে যেয়ে কিন্তু এরকম অনেক সিনারিও চলে আসতে পারে যেগুলো আনএক্সপেক্টেড। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। ইটস ট্রু, ইটস গুড দ্যাট ইউ আর শেয়ারিং ইউর লাইফ উইথ পিপল, বাট জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে for what purpose you are sharing it and up to which extent you are gonna share it. কারণ একটা সিম্পলি কথা বলি সেটা হচ্ছে, একদম মনে কর তুই দেখবি অনেক বাবা মা তাদের বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে সেখানে তাদেরকে নিয়ে পোস্ট দেয়। মানে ইট সিমস লাইক যে বাচ্চারাই কথা বলতেছে, হ্যালো বন্ধুরা, আমি অমুক, আমার বয়স মাত্র 5 বছর অ্যান্ড আমি আজকে এটা করব। ধর এরকম একটা ক্যাপশন, বাট ডু ইউ থিঙ্ক এই ক্যাপশনটা বাচ্চাটা লিখছে? অবভিয়াসলি নো, এই ক্যাপশনটা তার প্যারেন্টস লিখে এখানে দিছে। আই এম নট সেইং ওয়েদার ইটস গুড অর ব্যাড, আই এম জাস্ট সেইং দ্যাট যে মানে সবকিছুর পজিটিভ নেগেটিভ সাইডসও আছে। সো যেটাই করা হোক না কেন সোশ্যাল মিডিয়াতে, ইউ মাস্ট হ্যাভ টু কিপ দিস ইন অন ইউর মাইন্ড দ্যাট যে কোন পারপাস এটা করা হচ্ছে অ্যান্ড কোন এক্সটেন্ট পর্যন্ত তুই নিজেকে শেয়ার করতে চাচ্ছিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা নিয়ে ক্লিয়ার হলে সোশ্যাল মিডিয়া ইউজ করা একটু ভালো বা বেটার একটা আউটকাম আসবে সোশ্যাল মিডিয়া থেকে। অ্যাট দ্য সেম টাইম এই জিনিসগুলো একটু বেসিক ইন্টারনেট নলেজ বা সোশ্যাল মিডিয়া নলেজ রাখা জরুরি, যে কিভাবে আই ক্যান কিপ মাই সেলফ সেফ। যেমন আমরা অনেকেই হচ্ছে পার্সোনাল আইডিতেও হচ্ছে নিজেদের ফোন নাম্বার দিয়ে ফেলি, যেটা থেকে হয়তো অন্য কেউ আমাদেরকে ঝামেলা করতে পারে, অথবা হতে পারে বাসার ঠিকানা মাঝে মাঝে দিয়ে ফেলি, যেটা থেকে হয়তো আহ, কেউ আমাদের ঠিকানা খুঁজে ফেলতে পারে, ইম্পারসোনেট কোনো একটা কাজকাম করে হয়ে যেতে পারে, এই ধরনের ব্যাপারগুলো আর কি। সো এই জিনিসগুলো থেকে সেফ থাকা খুবই জরুরি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোর মেইন কোশ্চেনটা ছিল যেটা, সেটাতে ব্যাক করি যে যখন আমরা দেখি যে দেয়ার আর গুড থিংস হ্যাপেনিং উইথ পিপল, অ্যান্ড মোস্টলি সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট দিস, যে মানুষের সাথে ভালো জিনিসগুলো হচ্ছে। সো যখন তুই নিজে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে যাবি, ধর তোর চন্দ্রনাথ পাহাড়ে গেলি, হ্যাঁ, চিটাগংয়ে। সো চিটাগংয়ের চন্দ্রনাথ পাহাড়ে তুই দেখলি খুবই সুন্দর ভিউ, অস্থির একটা জায়গা, কিন্তু চিটাগংয়ের চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু ডাকাতিও হয়। কেউ যদি ভোরে যে একা একা উঠতে যায় তার সাথে ডাকাতিও হয়, বাট তোর সাথে ডাকাতি হয়ে গেল, তখন জিনিসটা কিন্তু ডিফারেন্ট না? সো সোশ্যাল মিডিয়া থেকে পজিটিভ সাইডগুলো যেমন তোর নিতে হবে, তেমনি যেহেতু মোস্ট অফ দ্য টাইম পজিটিভ সাইডগুলো আসে, নেগেটিভ সাইডগুলো আসে না, সো নেগেটিভ সাইডগুলোর জন্য তোর একটু খোঁজ খবর নেওয়াটাও জরুরি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোর এক্সপেকটেশনের থেকে, মানে এক্সপেকটেশন মিট করতে না পারার জন্য কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন নিজের মধ্যে কাজ করে। যেমন 2021 সালে কন্টেন্ট ক্রিয়েটরদের কমন জিনিস কি হয়ে গেছে, যে ওরা কি করবে, ওরা হচ্ছে তোর নিজেরা ভারী ভারী কি বলবো গ্যাজেট ইউজ করবে, লাইট ইউজ করবে, প্রপার ক্যামেরা গিয়ার ইউজ করবে, ইউজ করে যে ভিডিওটা বানাবে সেই ভিডিওতে কি বলা থাকবে, গিয়ার ডাজন্ট ম্যাটার। আরে ভাই তুই নিজেই তো এত এত গিয়ার ইউজ করতেছিস, মানে ইটস গুড টু স্টার্ট এট সামওয়্যার, বাট গিয়ার ডাজন্ট ম্যাটার কথাটা ঠিক না। তো মনে কর দিহান চৌধুরী বাংলাদেশে, সে যে ধরনের কন্টেন্ট বানাচ্ছে, হ্যাঁ, সে তার যে গিয়ার আছে সেগুলো দিয়ে বানাচ্ছে। এখন তুই মনে কর শাওমির 15,000 16,000 টাকার একটা ফোন অ্যাফোর্ড করতে পারিস, এটা নিয়ে তুই গেলি, তুই একটা ছবি তুললি, সেটা হয়তো অতটা পারফেক্ট আসলো না, অতটা ভালো আসলো না, তখন তোর মনের মধ্যে খারাপ লাগতেছে যে আমি তো সেম লোকেশন দাঁড়ায় সেম ভাবে ছবিটা তুললাম, কিন্তু আমারটা কেন দিহান চৌধুরীর ছবিটার মতো হলো না। সো এই ধরনের ডিস্যাটিসফ্যাকশন গুলো চেক দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ পারপাসটা আগে বের কর যে তুই কেন যাচ্ছিস, তুই মনের শান্তির জন্য যাচ্ছিস, তুই সোশ্যাল মিডিয়ার কোনো ছবির জন্য যাচ্ছিস, নাকি কোনো কিছু। বুঝতে পারছিস? এটাই আর কি, এটাই বলতে চাচ্ছি। তো সো মাই মেসেজ ইজ যে এক্সপেকটেশনটাকে চেকে রাখতে হবে।
People of almost all the time shows good things on the social media, কিন্তু this is not the always the correct thing. There are negative sides in people's life too. যেমন তুই আর আমি এখানে কথা বলতেছি, আমি কিন্তু ভালো ভালো এক্সপিরিয়েন্স গুলাই তুলছি, যেমন টাঙ্গুয়ার হাওরে যে আমার সাথে কি ভালো ভালো এক্সপিরিয়েন্স গুলো হলো সেটাই কিন্তু আমি তোর সাথে শেয়ার করছি। বাট নেগেটিভ যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো তো চাপা পড়ে গেছে। ওয়েন ইটস গোইং টু বি পাবলিশড, মানুষ আমার কথা শুনবে, ওদের মন চাবে যাই যে বারিকা উপরে বসে থাকি। কিন্তু এইটার সাথে যে ব্যাগেজ গুলো আসে, ঠিক আছে, যে নেগেটিভ সাইড গুলো আছে সেগুলো তো আমি শেয়ার করতে পারলাম না। সো কেউ যদি এই ধরনের জিনিস মাথায় নিয়ে যায়, কেউ কিন্তু জানে না যে আমি ওই সেম ট্রিপেই বিছানাকান্দিতে আমার নৌকো নষ্ট হয়ে আমি 6 ঘন্টা এক্সট্রা একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে লাইফ রিস্ক নিয়ে আটকা পড়েছিলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান টু সেভ আস, লিটারালি আউট অফ নোওয়্যার, ইন দ্য মিডল অফ নোওয়্যার 6 ঘন্টা নৌকা ঠেলে ঠেলে নিয়ে এসে আমাদেরকে ব্যাক করা লাগছে। এই জিনিস কিন্তু আমি তোর সাথে শেয়ার করি নাই, হয়তো এই টপিকটা না উঠলে শেয়ার করতামও না। বাট মানুষ কি ভাবতো, ওয়াও দিস ইজ আ ভেরি নাইস প্লেস, একদম ইমপারফেক্ট একটা একদম পারফেক্ট একটা প্লেস, তো এখানে গেলে খুব শান্তি পাবো, বাইক কেটেলের উপর বসে থাকবো, চিল করবো, দ্যাটস অল। বাট দিস ইজ নট দ্য সেম ফর এভরি টাইম। এটাই আর কি। আর ভাই আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, লাস্টলি আপনার কাছে শুনতে চাই আপনার ফিউচার প্ল্যানিং হোল ট্রাভেলিং হবিটা নিয়ে। ফিউচার প্ল্যানিং, ট্রাভেলিং নিয়ে ফিউচার প্ল্যানিং বলতে, মানে আমি যতদিন বেঁচে আছি, আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ লাইক মাই নানা ডিড। He worked hard, he cared for his family, at the same time he traveled a lot. সো আমরা অনেক সময় ভাবি যে রেসপন্সিবিলিটিস যখন লাইফে চলে আসে তখন হয়তো ট্রাভেল করাটা আর পসিবল হয় না। যেমন যখন আমরা জবে ঢুকি, দেন যখন আমাদের বিয়ে হয়, দেন যখন আমাদের একটা ফ্যামিলি হয়, আমরা যখন বড় হয়ে যাই, সো তখন এই জিনিসগুলোর অপরচুনিটি কমে যায়। বাট দ্যাটস নট ট্রু অ্যাট অল, বিকজ আমি যখন মনে কর তোর ইন্ডিয়াতে গিয়েছি, তখন হচ্ছে দেখেছি যে মনে কর উই ওয়েন্ট টু দিস মাউন্টেন। সো ওখানে মানে 4 দিনের জন্য তোর লিটারালি স্নোর মধ্যে থাকা লাগে, মানে বরফের মধ্যে তুই যাবি, লিটারালি ফ্রিজিং কোল্ড, তুই সকাল উঠে দেখবি তোর পানির বোতল জমে বরফ হয়ে গেছে এই টাইপের। সো অ্যাজ এ বাংলাদেশি এই জিনিসগুলো খুবই পেইনফুল ছিল ফার্স্টের দিকে, বাট 4 দিনে আস্তে আস্তে অ্যাক্লামেটাইজড হয়ে মানে মোটামুটি ইউজ টু হয়ে গিয়েছিলাম। বাট দ্য থিং ইজ, এই জায়গাগুলোতে না আমি নিজের চোখে দেখা 50-60 বছরের লোকেরাও যাচ্ছে, যেখানে যেটা আমাদের নিজেদেরই কষ্ট হয়ে যাচ্ছিল সেখানে এই ধরনের মানুষরাও যাচ্ছে। There were many people who went up there along with their kids. When the mountain was like 10,000 feet. So বাংলাদেশ হিসেবে that that's a big deal for us, কারণ বাংলাদেশের হাইয়েস্ট মাউন্ট মানে পাহাড়টা কত, কেওক্রাডং কত, 3-4 হাজার ফিটের আশেপাশে হয়তো বা। সো সেটার 3 গুণ। সো দ্যাট ওয়াজ রিয়েলি আ হিউজ ফিট ফর আস বাংলাদেশিস। বাট ওরা দেখছিলাম যে মানে লিটারালি দে আর টেকিং দেয়ার কিডস দেয়ার, মানে ওদের বয়স 12, 13, 14, 15 হয়ে গেলেই ফ্যামিলির সাথে করে ওটা চলে যাচ্ছে। বাট এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে কম। ফ্যামিলি ট্রিপ বলতে বাংলাদেশে কি বোঝায় বলতো, চোখ বন্ধ করে কক্সবাজার। বলতো ফ্যামিলি ট্রিপ। কক্সেস বাজার, খুব বেশি হলে সেন্ট মার্টিন, খুব বেশি হলে সিলেট, জাফলং, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, কিন্তু মানে দ্যাটস নট দ্য কেস ইন দ্য হোল ওয়ার্ল্ড আর কি। সো আমাদের আর একটু এই ধরনের দিক থেকেও প্রোগ্রেসিভ হওয়ার দরকার আছে বলে মনে করি। সো আমারও প্ল্যান হচ্ছে এরকম, আমার নানা যেমন এখনো সে সুযোগ পেলেই ঘুরতে যায়। ইভেন আমি যেটা বললাম যে আমার বাবা মা কিন্তু এই বছরও সাজেকে গিয়েছে, তারপর কক্সবাজার গিয়েছে। সো দে ওয়েন্ট দেয়ার উইথ মাই নানা, মানে আব্বু, আম্মু, আমার ছোট ভাই, আমার নানা, এরকম। ও ছোট ভাইও যায়নি, আব্বু আম্মু আর নানা এরকম আর কি, এভাবে গিয়েছে। সো আমার নানা যেমন এখন পর্যন্ত এই ইচ্ছেটা ধরে রেখেছেন, যতই কষ্ট হোক না কেন সারা বছর জাস্ট এটা আপনার ফোকাস থাকে যে একবার হলেও তিনি ঘুরতে যাবেন। সো আমার ফিউচার প্ল্যান ইজ দিস, যে আই এম নট গোনা লিভ ট্রাভেলিং এভার। আর আমার আগে একটা ইচ্ছে ছিল যে আমি ট্রাই করব যে 24/7 ট্রাভেলার হওয়ার, মানে এমন একটা জব থাকবে যেটা তো রিমোট, মানে আমার ল্যাপটপ ইন্টারনেট কানেকশন এগুলো থাকলে আমি করতে পারবো। সো দ্যাট কামস উইথ নো জিরো জিরো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, রাইট? সো যখন আমার কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই আমার জবের, সো তখন আই ক্যান বি এনিওয়্যার এট এনি টাইম অ্যান্ড ডু মাই জব, এরকম আর কি। বাট আস্তে আস্তে এটা নিয়ে আই এম গিভিং ইট আ বিট থট, বিকজ এই ইন্ডিয়াতে 1 মাস ট্রিপের পরে মানে আমার একটু টায়ার্ড লাগতেছিল। সো আই থিঙ্ক এখন আমি এই জিনিসটার জন্য রেডি না, আই মে ফিল টায়ার্ড আ বিট, এরকম আর কি, বা কোনো একটা সময় টায়ার্ড হয়ে যাবো। সো ইয়েস, মেবি আই এম গোনা সেটেল, অথবা মেবি আই এম গোনা হ্যাভ আ জব লাইক দ্যাট। বাট আমার আলটিমেট এইম হচ্ছে আজীবন ট্রাভেলিংটা চালিয়ে যাওয়া। আর ট্রাভেলিং নিয়ে বিজনেস করবো নাকি বা ট্রাভেলিং নিয়ে ধরনের কোনো প্ল্যান আছে নাকি, আপাতত এ ধরনের কিছু নাই। আমার একটা ওয়েবসাইট আছে sadiqullahmahmood.com, আর আমার একটা ইনস্টাগ্রাম ফিড আছে BMSM Sadiq. I will be very much happy to see if
ফাহিম তুই তোর ইউটিউব বা ফেসবুক পোস্টগুলোর সাথে যদি লিঙ্কগুলো দিয়ে দিস আর কি, দ্যাট উড হেল্প মি টু গেট বিট অফ রিচ মেবি। সো শিওর শিওর। আপনারা যারা শুনছেন তারা দেখতে পারেন আমার ফিডগুলো যে কেমন, অথবা আমাকে সাজেশন দিতে পারেন যে কি কি করলে আরো বেটার করা পসিবল। সো আমার ট্রাভেলিং পার্ট যে আছে লাইফের, এই ধরনের পার্টগুলো হচ্ছে আমি ওই ফিডটাতে শেয়ার করি। এটাই আর কি। আর এটা নিয়ে আমার খুব বিগ ড্রিম নাই কোনো আপাতত, আমি চাই ঘুরতে, দ্যাটস ইট, এটাই আর কি। ভাই অনেকক্ষণ কথা বললাম, প্রায় ১ ঘন্টা হয়ে গেছে। অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর যারা শুনতেছে তারাও হয়তোবা অনেক কিছু জানতে পেরেছে ট্রাভেলিং সম্পর্কে। সো ভাই আপনার লাস্ট যদি কোনো কথা থাকে সেটা আপনি বলতে পারেন অ্যান্ড আমরা খুবই সুন শেষ করে দিব। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ফাহিম তোর এই ইনিশিয়েটিভটা খুবই দারুণ একটা ইনিশিয়েটিভ, স্পেশালি তোর যেই বয়স, সেই বয়সের তুলনায় তুই যে কাজগুলো করতেছিস, দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড অলসো অনেক বড় বড় গেস্টসও তোর শোতে অলরেডি চলে এসেছে, তোর শো মানুষের কাছে মানে হাইলাইটেড হচ্ছে, দিটস আ ভেরি গুড থিং। অ্যান্ড আই রিয়েলি হোপ তুই এই জিনিসগুলো চালিয়ে যাবি। অ্যান্ড যারা শুনছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের এই কথাবার্তাগুলো শোনার জন্য। জানি না কতটুকু আপনাদেরকে ট্রাভেলিং এর প্রতি আপনাদের ইন্টারেস্ট আনতে পেরেছি, অথবা আমার লাইফটা কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, বাট ট্রাভেলিং ইজ আ ভেরি গুড থিং। এটা আপনাকে অনেক স্ট্রেস থেকে রিলিফ করবে, আপনাকে অনেক হেল্প করবে। তারপরে অলওয়েজ আই হ্যাভ কনসিডার ট্রাভেলিং অ্যাজ আ স্মল লাইফ, লিটারালি লাইফের একটা মিনিয়েচার ভার্সন। বিকজ লাইফসের আপস অ্যান্ড ডাউনস আসে, লাইফেও আপস অ্যান্ড ডাউনস আসে, অ্যাট দ্য সেম টাইম when you are traveling on the road you never gonna know যে what your next step will be, মানে নেক্সটে কোনো একটা জিনিস উল্টো পাল্টা হয়ে যাবে নাকি, এই জিনিসটা আপনি জানেন না। সো দ্যাট আপস অ্যান্ড ডাউনস, দ্যাট গুড অ্যান্ড ব্যাডস অলসো কামস ইন ট্রাভেলিং। সো ওই সময় থেকে যে শিক্ষাটা আমার মাঝে আসে, ওই সময়টা থেকে যে লার্নিং গুলো আমি নিজের লাইফে কাজে লাগাতে পারি, দ্যাট রিয়েলি হেল্পস মি উইথ মাই রিয়েল লাইফ। সো আমি বলবো যে travel a lot, it will help you to grow, it will help you to see this world as a bit more beautiful, বিউটিফুল ওয়ে, এই আর কি, এটাই। আচ্ছা তাহলে থ্যাংক ইউ ফর লিসেনিং টিল নাও। আমি জানি না এতক্ষণ ধরে কারা শুনতেছে, যদি শুনে থাকেন থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমি সাদিকুল্লাহ ভাইয়ের ট্রাভেলিং রিলেটেড যত ওয়েবসাইট লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি সেটা ইউটিউব বা ফেসবুকে শুনে থাকেন পেয়ে যাবেন। আর with this I would like to conclude today's episode. Thank you for listening. See you in the next episode.